গত কয়েকদিন যাবৎ যা হচ্ছে আমার সাথে, তাতে করে ভার্সিটিতে আসার ইচ্ছেটাই যেন মরে যাচ্ছে। তার একটাই কারণ, আর কারণ হয়তো গল্পের নামটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন। যে সিনিয়র আপুটার জন্য আজকাল ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিতে ইচ্ছে করে, সে আসলেই একটা হাড়ে বজ্জাত আর গুন্ডি। বজ্জাত ওই সিনিয়র আপুটার জন্য কোনো নতুন স্টুডেন্ট কিংবা জুনিয়র কেউ ভার্সিটিতে আসতেই পারে না। সব সময় মেয়েটা নতুন আর জুনিয়র স্টুডেন্টদের পেছনেই পড়ে থাকে। তারপর ওই লেডি গুন্ডিটা যাদেরকে নতুন দেখে তাদেরকে যেন সবচেয়ে বেশি পেয়ে বসে। আর ঈশানকেও ঠিক তেমন করেই একদম যেন পেয়ে বসেছিল। এই ভার্সিটিতে যখন অনার্স সেকেন্ড ইয়ারের ফার্স্ট ক্লাস করতে আসে ঈশান, তখন মেয়েটার সাথে ওর প্রথম দেখা হয়। কয়েকদিন আগে ঈশান পরিবারসহ অন্য শহর থেকে এই শহরে এসেছিল। ঈশানের আব্বু ব্যবসায়ের সুবিধার্থে এদিক থেকে ওদিকে ছুটে বেড়াতো। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে যেতে হয়, এমনকি দেশের বাইরেও যেতে হয়। কিন্তু পরিবার নিয়ে তো দেশের বাইরে যাওয়াটা এতটা সহজ হয় না। তবে দেশে এদিকে ওদিকে গেলে সেখানে ঠিকই পুরো পরিবারটাকে নিয়ে যায় কাজের জন্য। আব্বু প্রায় বাসা চেঞ্জ, তেমনি এবারও ঈশানের পুরো পরিবার নতুন একটা শহরে আসে। ঈশান জানে না এখানে কতদিন থাকতে হবে, তবে যতদিন পারবে ততদিন ওই গুন্ডি মহিলা ঈশানের লাইফটা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে। ঈশান ভেবেছে সিনার ওই বজ্জাত আপুর থেকে পালিয়ে যেতে হবে, না হলে ওর বেঁচে থাকাটাই দাবি হয়ে যাবে। প্রতিনিয়ত মেয়েটা ঈশানকে ডিস্টার্ব করে চলেছে। তার একমাত্র কারণ হচ্ছে ভার্সিটিতে ঈশান যেদিন ফার্স্ট এসেছিল সেদিনই ওকে একটা বিপদে পড়তে হয়েছিল, আর সেই সিনিয়র আপু র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল। তখন থেকে যেন মেয়েটা একদম আঠার মতোর পেছনে লেগেছিল, সবসময় অপমান করার জন্য উঠে পড়ে লেগেছিল। যদিও ঈশান তাতে কোনো পাত্তা দেয়নি, ওটো একগাদা কথা শুনিয়ে দিয়েছিল। আর তারপর সেখান থেকে চলে গেলে মেয়েটা যেন আরও বেশি রেগে গিয়েছিল। ঈশান বলেছিল ওদের যা করার করে নিতে পারে, আর সেটাই যেন ওর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তারপর আর কি, মেয়েটা লেগে পড়লো ওর পেছনে আদা জল খেয়ে, আর যা ইচ্ছা তাই করতে আরম্ভ করলো। যখন তখন যেভাবে খুশি ওকে ডিস্টার্ব করতো। ঈশান যতবারই বারণ করতো, মেয়েটা ততই যেন আরও লাগামহীনভাবে ওর সাথে মিসবিহেভ করতে লাগলো। ভার্সিটিতে এসেতে থেকে 7টা দিন মেয়েটার সাথে রীতিমতো এক প্রকার কথা কাটাকাটি হয়েছে। এসব নিয়ে প্রচুর পরিমাণে মেজাজটা খারাপ হয়ে আছে ছেলেটার। আম্মু বিষয়টা জিজ্ঞেস করলে ঈশান বলেনি, আর ভেবেছে যদি তেমন কিছু হয় তাহলে বলবে। এই কলেজে আর থাকবে না। আর কেন জানি এসব ঝামেলা এখন আর ভালো লাগে না। সেই প্রথম থেকে ঝামেলা করতে করতে এই পর্যন্ত এসে ঠেকেছে। আব্বু বলে দিয়েছে যে ভার্সিটিতে যেন কোনো প্রকার ঝামেলা না করে, আর সেইখানে ওনার সম্মান থাকবে না এমন কাজে যেন না করে। সেদিন থেকে ঈশান এসবের মধ্যে জড়ায় না। এগুলো ভাবতে ভাবতে বাসার উদ্দেশ্যে যাচ্ছিল ছেলেটা। ঈশানের রিক্সাটা কিছুটা দূর এসেই একটা ভিড়ের কাছে থেমে যায়, আর থামতেই ঈশান দেখে আশেপাশে অনেক লোকজন একটা জায়গায় জড়ো হয়ে আছে। ঈশান এক মুহূর্ত দেরি না করে রিক্সা থেকে নেমে তারপর ভিড় ঠেলে ভেতরে ঢোকে। এখানে তো একটা মেয়ে পড়ে আছে। বাইকটা এক সাইডে সিটকে পড়ে আছে, আর অন্য সাইডে দেখা যাচ্ছে মেয়েটা মুখ থুবড়ে পড়ে আছে। এমন কিছু দেখে এবার ঈশান তাড়াহুড়ো করে এগিয়ে গেল, আর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, একে তো একটা মেয়ে এভাবে রাস্তায় পড়ে আছে, তাকে সাহায্য করছেন না, তার উপর আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখা হচ্ছে, যান এখান থেকে। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে গিয়ে মেয়েটাকে ডাকলো, কিন্তু কোনো রেসপন্স নেই। সেন্সলেস হয়ে গেছে অনেক আগেই। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে বেশ গুরুতর আঘাত পেয়েছে। মাথা ফেটে গেছে আর হাতটা অনেকখানি ছিলে গেছে, মাথা থেকে রক্ত বেরোচ্ছে। ঈশান কোনো রকম মেয়েটাকে ঘুরিয়ে তারপর ওঠানোর চেষ্টা করতেই দেখলো ভার্সিটির সেই গুন্ডি বজ্জাত সিনিয়র ইশিকা আপু, যে কিনা ওকে দু চোখেও সহ্য করতে পারে না। ঈশান মান অভিমানের কথা মনে না রেখে ভাবতে লাগলো, দিন শেষে এই রাগী মেয়েটাও একটা মানুষ। ও হয়তো ঈশানের সাথে মিসবিহেভ করেছে, সেটা ওর ভুল, কিন্তু আজকে যদি ঈশান ওকে এখানে ফেলে যায়, তাহলে কালকে মেয়েটার কিছু হয়ে গেলে সেটা জানার পর নিজেকে ছোট মনে হবে। তাই আর এক মুহূর্ত দেরি করলো না, মেয়েটাকে পাজাকোলা তুলে নিল। মেয়েটা অনেকটাই গোলুমোলু টাইপের, তাই তুলতে বেশ খানিকটা বেগ পেতে হলো। ঈশান কোনো রকম মেয়েটাকে উঠিয়ে এনে রিকশায় বসিয়ে দিল। রিকশাওয়ালাকে হসপিটালের দিকে যেতে নিতে বললেই লোকটা হসপিটালের সামনে চলে আসে।
এর মাঝেই ঈশানের মেয়েটার পাশ থেকে ওর ফোনটা নিয়ে বাসায় কল দিয়েছে। তারপর ফোনটা নিজের কাছে রেখেছে। কি অদ্ভুত ব্যাপার, মেয়েটা বাইক চালায়, তাও আবার বেপরোয়াভাবে। ঈশান কয়েকদিন দেখেছে এই মেয়েটাকে বাইক চালাতে, আর এত রুডলি ড্রাইভ করে, তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি। আজকে হয়তো তেমন কিছুই হয়েছে। ঈশান অনেকক্ষণ হলো মেয়েটার কেবিনের সামনে বসে আছে। এরই মাঝে মেয়েটার বাসা থেকে ওর আব্বু আম্মু এসে আশেপাশে খোঁজ করতে লাগলো। তখন ঈশান গিয়ে ওদের সামনে দাঁড়ালো। ভদ্রমহিলা আর ভদ্রলোক ওকে দেখে তাকিয়ে রইল। তখন ঈশান বলতে লাগলো, আঙ্কেল আন্টি, আমি আপনাকে আপনাদের মেয়ের নম্বর থেকে কল করেছিলাম। আসলে আমি ভার্সিটি থেকে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকতে দেখেছিলাম, তারপরে এখানে নিয়ে আসি। ঈশান এক নিঃশ্বাসে কথাগুলো বলে ঈশিকার ফোনটা ওর আব্বুর দিকে এগিয়ে দিয়ে বলল, আঙ্কেল, এটা ওনার ফোন, আর যা প্রয়োজন সবই করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ডক্টর বেরিয়ে আসবে। আমি তাহলে এখন আসি। ঈশানের এমন কথাতে ভদ্রমহিলা আর ভদ্রলোক ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। তখন ঈশান ওনাদের কোনো উত্তর না পেয়ে সেখান থেকে বেরিয়ে গেল। তারপর কি হয়েছে ঈশান জানে না। মাঝে পুরো একটা দিন কেটে গেছে। ভার্সিটিতে এসে ঈশান বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন ঈশানের বন্ধুরা জিজ্ঞেস করলো আজকে ওই গুড্ডি সিনিয়র আপুর সাথে ওর দেখা হয়েছে কিনা। ঈশান ওদের কালকের ঘটনা খুলে বলল। সব শোনার পর মেহেদি বলতে লাগলো, রোজ রোজ মানুষকে বিপদে ফেলার চিন্তা করলে তো এরকমটা হবেই। তাছাড়া ওই মেয়ের যে পরিমাণ বজ্জাতার গণ্ডি, বাপরে বাপ, নতুন স্টুডেন্টগুলো ওর জন্য ভার্সিটিতে আসতেই ভয় পায়। মেয়েটা এমন ভাব করে যেন ভার্সিটিটা ওদের টাকার তৈরি, তাই ওরা যা খুশি তাই করতে পারে। এই জায়গায় তো আমি থাকলে কখনোই ওকে হসপিটালে নিতাম না, কারণ ওর একটা শিক্ষাও দরকার ছিল। কিসব আলতোপালতো কথা বলিস? মেয়েটা এরকম করে অ্যাক্সিডেন্ট করে পড়েছিল। যদি কিছু হয়ে যেত আর আজকে সেটা জানতে পারতাম, তাহলে নিজেকে অনেক ছোট মনে হতো যে আমি কিছু করতে পারতাম, তারপরেও কিছু করিনি। তাহলে মনুষ্যত্ববোধ বলতে কিছু বেঁচে থাকতো? এরকম কথা আর কখনো বলবি না। মানুষকে বিপদে পড়লে 2 হাত দিয়ে সাহায্য করার চেষ্টা করবে, টাকা পয়সা সব কিছু নয়। আর মানুষের সাথে এমনটা করতে পারলে যদি খুব বেশি বড় হয়ে যেত কিংবা নিজেকে হিরো ভাবে যেত, তাহলে কেউ আর কাউকে হেল্প করতোই না। আর যা হয়েছে তাই আমাদের সাথে হয়েছে এমনটা নয়। ভার্সিটির অনেক স্টুডেন্টদের সাথেই ওরা এমন রুডলি বিহেভ করে, যার জন্য অনেকেই ভার্সিটিতে আসা বন্ধ করে দিয়েছে। আর ইভেন উনি তো আমাদের দেখলে রীতিমতো খেপে যেত। কালকে হসপিটালে আমি আরও কিছু থাকতাম, মেয়েটার জ্ঞান ফেরা পর্যন্ত, আর দেখা করে আসতাম। কিন্তু ওর সাথে কথা বলার মতো আমার কোনো ইচ্ছে নেই, কারণ মেয়েটা প্রচুর পরিমাণে রাগী আর জেদি। যদি আমাকে দেখার পর গায়েটায় হাত তুলে দেয় ওই অবস্থাতেই। আর আমি হসপিটালে কোনো সিন কেয়ার চাই না, তাই তো চলে আসলাম। তবে ভাবছি আজকে গিয়ে একটু দেখা করে আসব। ঈশানের কথাতে ওর বন্ধুরা অবাক হলো। যে মেয়ে কিনা ওর পিছনে আঠার মতো পড়ে আছে, যেখানে খুশি পড়ছে সেখানে অপমান করেছে, যা নয় তাই বলে ওকে ছোট করেছে, সেই মেয়েটা কিনা ঈশান দেখতে যাবে। তাই মেহেদি বলতে লাগলো, মানবতা দেখাতে গিয়ে হসপিটাল পর্যন্ত নিয়েছি, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে আজকে আবার দেখা করতে যাস না। দেখবি সবার সামনেই অপমান করবে। ওনার যদি অপমান করে স্বাদ মিটে তাহলে সেটাই করো। যদি তোদের ইচ্ছে থাকে তোরাও আমার সাথে যেতে পারিস। ভার্সিটির ক্লাসগুলো শেষ করে ঈশান বন্ধুদের নিয়ে এক হসপিটালে আসলো। বারবার মনে হতে লাগলো মেয়েটা কি জ্ঞান ফিরেছে, নাকি ওর আব্বু ওকে এখান থেকে নিয়ে গেছে। তারপর সব চিন্তা ভাবনা বাদ দিয়ে হসপিটালের সেই কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। ঈশিকার আম্মু বসে আছে। এবার ঈশান গিয়ে ওনাকে সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি। ঈশিকা আপু এখন কেমন আছে? হ্যাঁ বাবা, ভালো আছি। একটু আগে ঘুম থেকে উঠেছে। কাল তুমি যাবার ঘন্টা 2 পরই জ্ঞান ফিরেছে। ডক্টর বলেছে এখন সুস্থ আছে, তুমি চাইলে দেখা করতে পারো। আন্টি, আপনারা কি আবার ঈশিকা আপুকে আমার সম্পর্কে কিছু বলেছেন কিনা? হ্যাঁ, সেটা তো বলতেই হতো। বারবার জিজ্ঞেস করছিল কে ওকে হসপিটালে এনেছে। তখন ওর আব্বু বলতে বাধ্য হয়েছে। ঈশান চুপ করে থেকে আবার বলল, আন্টি, আমরা একটু ওনার সাথে দেখা করতে এসেছি। যদি কিছু মনে না করেন তাহলে কি একটু দেখা করতে পারি? এতে মনে করার কি আছে, যাও। ওর আব্বু একটু বাইরে গেছে,
তোমরা গিয়ে দেখা করে আসো। গিয়ে দেখো বসে আছে, ঘুমাতে ইচ্ছে করছে না বলল। ডক্টর বেশি কথা বলতে বারণ করেছে বলেই আমি এখানে চলে এসেছি। ঈশান ইশিকার আম্মুর সাথে কথা বলা শেষ করে তারপর মেয়েটার কেবিনে আসলো। মেয়েটা বসে আছে। ঈশান এবার ইশিকার সামনে এসে বলল, এখন কেমন আছেন আপু? ঈশানের কথাতে এবার মেয়েটা চোখ খুলল। পাশে ঈশানকে বসে থাকতে দেখে চোখ বড় বড় করে তাকালো। ঈশান বুঝতে পারলো যে মেয়েটার কাছে ওর উপস্থিতি মোটেও ভালো লাগেনি। ঈশান তখন মাথা নিচু করে বলতে লাগলো, আসলে আমি দুঃখিত যে আপনাকে এখানে এসে আবার ডিস্টার্ব করছি। ইচ্ছে ছিল না আপনাকে ডিস্টার্ব করার, তারপরও কাল হসপিটালে নিয়ে এসেছিলাম, তাই এখন কেমন আছেন সেটা দেখার জন্যই আসলাম। কেন বাঁচালে আমাকে? ঈশান ভেবেছিল ইশিকা সিন ক্রিয়েট করবে, তাই ভয়ে মাথা নিচু করে রেখেছিল। কিন্তু ইশিকার এমন প্রশ্নে ঈশানের মাথায় অন্য কিছু ঘুরপাক খেতে লাগলো। যে ইশিকাকে সবসময় ঈশানের সাথে মিসবিহেভ করতো, আজকে সেই মেয়ে বলছে ওকে কেন বাঁচালো। ঈশান খানিক চুপ করে থেকে বলতে লাগলো, না মানে আসলে কালকে আপনি রাস্তায় পড়েছিলেন, তাই সাহায্য করেছিলাম। আর যদি হসপিটালে না আনা হতো তাহলে বিপদ ঘটে যেত, তাই আর কি নিয়ে আসলাম। তারপর আপনাকে তো আমি চিনি, সেই জন্য একটু হেল্প করলাম। এত কিছুর পরেও তোমার থেকে এমন কিছু আশা করা যায় না ঈশান। তোমার জায়গায় অন্য কেউ থাকলে এরকম কিছু কখনোই করতো না। আমি হলেও তোমাকে কখনো হসপিটালে আনতাম না। সেটা আপনার ব্যাপার, তবে মনুষ্যত্ববোধ বলতে কিছু একটা ভেতরে ছিল, তাই ইচ্ছে হয়নি আপনাকে ফেলে আসার। যখন দেখতে পেরেছি যে আমার পরিচিত কেউ রাস্তায় পড়ে আছে, তখন আর মনে হয়নি যে আপনার আমার মাঝে কতটা ঝামেলা আছে, কিংবা আপনি কতটা আমাকে অসহ্যকর মনে করেন। তখন এসব আমার মাথাতেই তখন আসেনি। বারবার মনে হয়েছে আপনাকে বাঁচানো দরকার, তাই নিয়ে এসেছি। এখন এইসব প্রশ্ন সারুন, বলুন কেমন আছেন? তোমার জায়গায় কালকে অন্য কেউ হলে কখনোই আমাকে হসপিটালে আনতো না। আর আমার বেঁচে থাকার কথাটা আমি কল্পনাও করতে পারতাম না। আপু এখন কেমন আছেন সেটা বলুন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ঈশান একটু হাসার চেষ্টা করলো। এবার ইশিকা বুঝতে পারলো যে ছেলেটার সাথে এত বেশি মিসবিহেভ করেছে, তাকে এত অপমান অপদস্থ করার পরও সে ওকে বাঁচালো। কথাগুলো ভেবেই ইশিকার ভিতরে একটা গিল্ট ফিল হচ্ছে। ওর জায়গায় অন্য কেউ থাকলে এরকমটা করতো না। মেয়েটা এবার মাথা নিচু করেই মন খারাপ করে বলতে লাগলো, আই এম সরি ঈশান। আমি আজ অব্দি তোমার সাথে যা যা করেছি সব কিছুর জন্যই সরি। আর কখনো এরকম কিছু হবে না। প্লিজ রাগ করো না। আমি বুঝতে পেরেছি মানুষ কখন কিভাবে বিপদে পড়ে তার ঠিক নেই, আর কাকে কখন প্রয়োজন হয় বলা যায় না। আমি এতদিন ধরে যেটা করে এসেছি সেটা ভুল ছিল, বুঝতে পারিনি মানুষের সাথে এমনটা করা অন্যায়। আব্বু আজকে আমাকে বুঝিয়েছে। এত কিছুর পরেও যে তুমি আমাকে বাঁচিয়েছো, সেটা থেকে আমি বুঝতে পেরেছি যে মানুষের উচিত মানুষের পাশে থাকা, তাকে বিরক্ত করে কিংবা অপমান করে ছোট করাটা নয়। ঈশান মেয়েটার সাথে আরও কিছু কথা বলে তারপর কেবিন থেকে বেরিয়ে গেল। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে সবাই মিলে বেরিয়ে গেল। ঈশান বেরিয়ে যাওয়ার পরে ওর বাদবাকি ফ্রেন্ডগুলো এসে কথা বলছিল। মেয়েটা বেশ স্বাভাবিকভাবেই কথা বলল। ঈশান জানে না এই ঘটনার পর আর ইশিকা আগের মতো বিহেভ করবে কিনা, তবে মনে হচ্ছে না যে এসব আর করবে। এরকম কয়েকটা দিন যে মেয়েটার হসপিটালে কেটেছে ঈশান জানে না, কারণ তারপর থেকে মেয়েটার সম্পর্কে আর কোনো খোঁজখবর নেওয়ার চেষ্টা করেনি। একে তো মেয়েটা সিনিয়র, তার উপর ওর সাথে এরকম করে বাজে ব্যবহার করেছে। আর ইশিকার সম্পর্কে কেনই বা এত খোঁজখবর নিবে? যেটুকু করা ছিল সেটুকু করেছে। মেয়েটার না ওর বউ আর না ওর গার্লফ্রেন্ড, যার জন্য বারবার ওর খোঁজখবর নিতে হবে। কথাগুলো ভেবেই আর খোঁজ নেওয়া হয়নি। অন্যদিকে ইশিকাকে 2 দিন বাদেই হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। ডক্টর আসার সময় বলে দিয়েছিল 1.5 মাস মতো সময় লেগে যাবে পুরোপুরি সুস্থ হতে। এরই মাঝে ইশিকার আর বাসা থেকে বের হওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, তাই ওর আব্বু আম্মু আর বের হতে দেয়নি। এমন করেই 1.5 মাস কেটে গেছে, যার জন্য ঈশানের মনে হয়েছে মেয়েটা হয়তো অনুতপ্ত, তাই সুস্থ হলেও এখন ভার্সিটিতে আসছে না। কয়েকদিন যাবৎ এই কথাগুলোই ভাবছিল ঈশান। ছেলেটাকে অন্যমনস্ক দেখে শুভ বলতে লাগলো, মাঝে মাঝে তোর কি হয় বলতো?
হুটহাট করে কোথাও যেন একটা হারিয়ে যাস, আবার কয়েকটা দিন যাবৎ দেখছি সেই আগের মতো ভাবনা ভেবে চলেছিস। এখন তো আর ওই বজ্জাত মেয়ে এখানে নেই যে ভয় পেতে হবে কিংবা ভাবতে হবে। না, তেমন কিছু নয়, আসলে এমনি। তেমন কিছু নয় সেটা ঠিক আছে, তাহলে কেমন কি আমাদের বল? নাকি অন্য কারো প্রেমে পড়েছিস, নাকি ওই বজ্জাত মেয়েকে নিয়ে ভাবছিস? মেয়েটাকে আমাদের বলতো, অবশ্যই আমরা হেল্প করব। আমি আর প্রেম কখনোই না। তাছাড়া কাকে ভালোবাসবো? আমার এই ভার্সিটিতে ভালোবাসার মতো কেউ আছে? যাকেই দেখি একদম পশ্চিমা স্বভাবের, সভ্যতার বটগাছ এক একটা। মেয়েগুলো যেন এখানে ফ্যাশন শো করতে এসেছে। এসব ঢঙ্গি মেয়েগুলোকে আমার মোটেও পছন্দ না, তাই এইগুলো আমার দ্বারা কখনো হবে না। আর ফালতু কথা বলিস না তো, আমি একটু ডিস্টার্ব আছি, তাই আর কি ভালো লাগছে না দেখেই চুপচাপ বসে আছি। যখন ইচ্ছা হবে কথা বলবো। আমার কিন্তু তা মনে হয় না। তুই নিশ্চয়ই ইশিকার কথা ভাবছিস। বল না কি হয়েছে? কি আর হবে? তাছাড়া ওনার কথা আমি কেন ভাবতে যাব? না উনি আমার বউ আর না গার্লফ্রেন্ড যে ওনার কথা আমাকে ভাবতে হবে। তোদের কি খবর বল? ঈশান সবার সাথে কথা বলতে লাগলো। অন্যদিকে ঈশিকা বেডে বসে আছে আর ওর আম্মু সামনে বসে কথা বলে যাচ্ছে। ঈশিকার মনে হাজারটা প্রশ্ন, হাজারটা চিন্তা এসে ভিড় করেছে। মেয়েটা আগে থেকে অনেকটাই নম্রভদ্র আর শান্ত স্বভাবের হয়ে গেছে। সেটা ওর আব্বু আম্মু ওর বিহেভেই বুঝতে পারছে। আগের মতো আর রাগ জেদ করে না, আর এখন কেমন যেন চুপচাপ থাকে, কিছু একটা ভাবে। ঈশিকা এখন চুপ করে ভাবতে দেখে ওর আম্মু বুঝতে পারলো যে মেয়ের কিছু একটা হয়েছে, তাই বলতে শুরু করলো। কি হয়েছে আমাকে বলতো মামনি? কয়েকদিন যাবৎ দেখছি তুমি এরকম চুপচাপ থাকো, কিছু জিজ্ঞেস করলে বলো না। আজকে অন্তত তো আর যাই হোক, আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করো না। ঈশিকা আমতা আমতা করতে লাগলো। ওর বারবার মনে হতে লাগলো যে আম্মুকে এসব বলাটা ঠিক হবে কিনা। বিষয়টা বুঝতে পেরে আম্মু বলল, তোমার কি কোনো বিষয় নিয়ে খুব বেশি খারাপ লাগছে কিংবা গিল্টি ফিল হচ্ছে? যদি এরকম কিছু থাকে আমাকে বলো, কোনো সমাধান থাকলে আমি তোমাকে সাহায্য করব। না মানে আসলে আম্মু, আমি ওর কথাই ভাবছি যে এটার সাথে খুব বেশি মিসবিহেভ করেছিলাম। যেটা ভার্সিটিতে আসা থেকে শুরু করে ওর সাথে এত বেশি রুড বিহেভ করেছি, যার জন্য মনে হচ্ছে সেই দিন ওর জায়গায় অন্য কেউ থাকলে আমাকে হসপিটালে আনতোই না। তাই আর কি বারবার মনে হচ্ছে যে এতদিন যা করেছে আসলে ঠিক করিনি। মামনি, মানুষ এমনই, যখন ভুল করে তখন মনে থাকে না, কিন্তু ভুল করা শেষ হলে যখন মনে পড়ে কত বড় ভুল করেছে, অন্যায় হয়েছে, তখন অনুতপ্ত হয়। আর এটাই মানুষের একটা গুণ। তুমি যখন বুঝতে পেরেছ, তখন না হয় যেদিন ভার্সিটিতে যাবে সেদিন গিয়ে ওকে সরি বলে দিও, আর ধন্যবাদও দিও। ধন্যবাদ দিলে অবশ্য ওকে ছোট করা হবে, কারণ ও যেটা করেছে ওর জায়গায় অন্য কেউ থাকলে সেটা হয়তো কখনোই করতো না। নিজের দায়িত্ব থেকে তোমার জন্য সবটা করেছে। সেদিন ওকে সরি বলেছিলাম, কিন্তু ছেলেটা সরিটা অ্যাকসেপ্টই করেনি। আমাকে বুঝিয়েছে যে মানুষের সাথে এরকম করাটা শেষ কথা না। আমি ভেবেছি এখন থেকে ভালো হয়ে যাব, আর কারোর সাথে কখনো রুড বিহেভ করব না, আর আমার বান্ধবীদেরকেও বারণ করব। ঈশিকার আম্মু ওর গালে কপালে চুমু খেলো, তারপর রুম থেকে বেরিয়ে গেল। ঈশিকার বারবার মনে হতে লাগলো ওই পিচ্চি ছেলেটার কথা ওরা এত বেশি কেন মনে পড়ছে। গত কয়েকটা দিন যাবৎ যেন ওই ছেলেটার কথাটা ভুলতেই পারছে না। ছেলেটা যেন ওর মাথায় পুরো জেঁকে বসেছে। ঈশানের কথা ভেবে মাঝে মাঝে নিজে নিজেই হাসে মেয়েটা, তারপর নিজেকে নিজেই প্রশ্ন করতে থাকে, এই কেমন অনুভূতির সাথে নতুন পরিচয় হচ্ছে। জানি না কখন এইসব ভাবনা আমার মধ্যে এসেছে, তবে ওকে নিয়ে আমি এত কেন ভাবি। এটা ঠিক যে সেদিন ওর জায়গায় অন্য কেউ হলে এরকম কিছু করতো না, আর না আমি তাকে নিয়ে এত কিছু ভাবতাম। আমার মনে হচ্ছে ওকে নিয়ে একটু বেশি ভাবছি। কথাগুলো ভেবেই ঈশিকার মনে হয়েছিল ও পাগল হয়ে গেছে, না হলে ওই ছেলেটার কথা ভাবতো না। এমন করে আরও 2-4টা দিন কেটে গেল। এর মাঝে ঈশিকা সিদ্ধান্ত নিয়েছে ভার্সিটিতে যাবে। সামনেই ফাইনাল এক্সাম আছে, ভার্সিটিতে যাওয়াটাই বেটার হবে। সেজন্য আব্বু আম্মুকে জানালে ওরা প্রথমে বলল আরও কয়েকটা দিন রেস্ট নিতে। তখনই ঈশিকা বলে, না আব্বু, আমি এই মুহূর্তে চাচ্ছি না আর কোনো ক্লাস বাদ দিতে।
আসলে সামনে ফাইনাল এক্সাম তো, তাই ভাবছিলাম এখন থেকে একটু পড়ালেখায় মনোযোগ দিয়ে দেবো। আমার মেয়েটার আজকাল কি হয়েছে বলো তো? ওরে সব কিছু থেকে নিজেকে পরিবর্তন করতে শুরু করেছে, নাকি ওই অ্যাক্সিডেন্টের পর থেকে তোমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে? যে মেয়েকে কিছু বলে শোনানো যেত না, সেই মেয়ে নিজের থেকে বলছে এই করবে সেই করবে, আবার ভালো হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে তোমার মাথায় গন্ডগোল হয়েছে, মাথায় মাথায় আঘাত পেয়ে কী সব উল্টাপাল্টা বকছো। আপু, মানুষ কতদিন এরকম অন্যায় করতে পারে বলো? একটা সময় তো অনুতপ্ত হয়, তাই না? আমিও অনুতপ্ত। সেদিন ওই ছেলেটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে আমি কত বড় ভুল করেছিলাম। কতগুলো স্টুডেন্টের সাথে যে এরকম রুড বিহেভ করেছি সেটা নিজেও জানি না। ঠিক আছে, ভুল যখন বুঝতে পেরেছো তখন এই ভুল আর দ্বিতীয়বার করো না। আর হ্যাঁ, তুমি ভার্সিটিতে যেতে চাইলে যেতে পারো, তবে সাবধানে যাবি। আজকে থেকে ওই বাইক চালানো বন্ধ, গাড়ি নিয়ে যাবে ভদ্রভাবে আসবে। আমি চাইছি না এরকম কিছু দ্বিতীয়বার হোক, কারণ কেন জানো তো, তুমি আমাদের একমাত্র মেয়ে। তোমার সাথে কিছু হলে আমাদের খুব বেশি কষ্ট হবে। আর তুমি যদি এরকম কিছু না চাও তাহলে দয়া করে আর এইসব এইগুলো নিয়ে পড়ে থেকো না। পড়ালেখায় একটু মনোযোগী হওয়ার চেষ্টা করো। খুব শীঘ্রই আমি ভেবেছি তোমাকে বিজনেসের কাজের জন্য অফিসে বসাবো। ঈশিকা বাবার কথাগুলো একদম অক্ষরে অক্ষরে পালন করবে ভাবলো। ঈশিকা ভাবতে পারেনি যে আব্বু সবটা মেনে নেবে, আর আব্বু আম্মু কখনো ভাবতে পারেনি যে ঈশিকা এত তাড়াতাড়ি পরিবর্তন করবে নিজেকে। পরদিন ঈশিকার আব্বুর গাড়ি করে ওকে ভার্সিটিতে পৌঁছে দিল। মেয়েটা ভার্সিটির ক্যাম্পাসে আসলে খেয়াল করলো ঈশান কিছুটা দূরে ওর বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আজকে ছেলেটাকে হাসি মুখে দেখাচ্ছে। ঈশিকা গুটি গুটি পায়ে হেঁটে এসে ঈশানের সামনে দাঁড়ালো। ঈশান একবার মেয়েটার দিকে তাকালো, এতদিন পর দেখছে মেয়েটাকে। তারপর চোখ জোড়া ফিরিয়ে নিতে গেলেই ঈশিকা বলতে লাগলো, কি হলো, কথা বলবে না আমার সাথে? মেয়েটার এমন প্রশ্নে ঈশান অবাক হলো। অবাক হবেই বা না কেন? যে মেয়ে ওকে সহ্য করতে পারে না সেই মেয়ে নিজে থেকেও ভার্সিটিতে আসার পরে ওর কাছে এসেছে, হয়তো কৃতজ্ঞতা জানাতে এসেছে। কথাগুলো ভেবে ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, আপনি আমার সিনিয়র, তার উপর একটা মেয়ে। আপনার সাথে আমি কি কথা বলবো? আপনার সাথে আমার কি কথাই বা থাকতে পারে আপু? আমি বুঝতে পারছি আমার ওরকম কর্মকাণ্ডের জন্য তুমি রাগ করে আছো, তাই না? আমি সব কিছুর জন্য সরি। আমি আসলে খুব লজ্জিত নিজের কাজের জন্য, আর কখনো এরকম করবো না। আজকে থেকে খুব বেশি ভালো হয়ে যাব। যাদের সাথে এরকম অন্যায় করেছি সবাইকে আমি সরি বলে দেবো। তুমি দেখে নিও, এখন থেকে আমি একটা ভালো মেয়ে হয়ে যাব। আপনি কি হবে না হবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর ভালো কিছু করলে কিংবা ভালো হয়ে গেলে মানুষ আপনাকে ভালো জানবে, ভালোবাসবে। আর তুমি? মানে? ওই যে শেষের কথা যেন কি বললে? ঈশিকা কেমন যেন লজ্জা পেয়ে কথাগুলো বলল। ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তখন মেয়েটা লজ্জা মাখা কণ্ঠে বলতে শুরু করলো, অন্য কেউ আমাকে ভালোবাসবে কিনা জানতে চাই না, তুমি বাসো কিনা সেটা বলো। ঈশান আশেপাশে ওর বন্ধুদের দিকে তাকালো। মেয়েটার মাথায় গন্ডগোল আছে নাকি, কী সব ভুলভাল বকতে শুরু করেছে। ঈশান বুঝতে পারল ওর বন্ধুরা ট্যাপ ট্যাপ করে ওর দিকে তাকিয়ে আছে। মেয়েটার সামনে দাঁড়িয়ে থেকে লজ্জা পাচ্ছে, তাই ও আবারও বলতে লাগলো, মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার এরকম কর্মকাণ্ডে আমার বন্ধুরা দেখেন কেমন করে তাকিয়ে আছে, আর রীতিমতো আমার মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। স্বপ্নটাকে যে কোনো সময় তুমি চাইলেই সত্যি করতে পারো ঈশান। আর সব কিছুর জন্য আমি আবারও তোমাকে সরি বলছি। আর কখনো আমি আমার দ্বারা এরকম ভুল আর করবো না। যদি পারো আমাকে মাফ করে দিও। মাপ চাইছেন? তাও আবার আপনি? আমাকে সেসব বিশ্বাস করতে হবে? আমার মনে হচ্ছে না যে আপনি মাপ চাইছেন। আমি মনে হয় স্বপ্ন দেখছি। তার উপর ভুল করেছেন আপনি, সেটা আগে তো কখনো স্বীকার করেননি। বারবার সবটা বোঝানোর পরও তো আপনি কখনো সবসময় নিজেকে বড় ভেবে এসেছেন। পুরো ভার্সিটিতে একদম একরকম র্যাগিংয়ের বন্যা বইয়ে দিয়েছেন। স্টুডেন্টগুলো আপনার সাথে কথা বলে তো দূরে থাক, আপনাকে ভয় পায়। এক প্রকার অতিষ্ঠ আপনার এরকম কর্মকাণ্ডে। আপনি কি সেটা বুঝতে পারেন?
ঈশানের কথাতে মেয়েটার মুখটা কালো হয়ে গেল। ও অসহায় কণ্ঠে বলতে আরম্ভ করলো, তার জন্য আমি সত্যি অনেক বেশি দুঃখিত। আমার উচিত হয়নি সবার সাথে এরকম এরকম কিছু করার। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে থেকে আর এরকম কিচ্ছু করবো না। আপনি আমাকে কথা দিয়ে কি করবেন? না আমি আপনার বয়ফ্রেন্ড আর না হাজবেন্ড যে আপনি আমাকে কথা দিবেন। দেখেন, এসব কিছুর দরকার নেই। আপনি গিয়ে ভালো মতো পড়ালেখা করুন আর সবার সাথে মিলেমিশে থাকুন। পুরো ভার্সিটিটা একটা পরিবারের মতো। এখানে সবার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করাটাই বেটার। কারোর সাথে মন কষাকষি কিংবা রুড বিহেভ করে কাউকে কষ্ট দিয়ে ভালো থাকার চেষ্টা করাটা এক প্রকার অন্যায়। তাছাড়া পরিবারের কেউ একটু রাগ জেদ দেখাতেই পারে, সেটা ঠিক আছে। তাই বলে এরকম করাটা এক প্রকার অন্যায়। তাই বলছি যে আপনি যদি চান এগুলো বাদ দিতে পারেন, দেখবেন মানুষ আপনাকে ঠিকই ভালোবাসবে। আমি চেষ্টা করবো সবার সাথে মিলেমিশে থাকার, কিন্তু তোমাকেও কথা দিতে হবে। তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে, আমার সাথে কথা বলবে। মেয়েটার শেষ কথাতে ঈশান কিছুক্ষণ থমকে রইল। মেয়েটার লজ্জায় যেন লাল হয়ে যাচ্ছে। ঈশান এবার সেখান থেকে উঠে আসলো আর মেয়েটাকে এক পলক দেখে নিয়ে বলতে লাগলো, যেটা চাইছেন সেটা কখনো সম্ভব না। আপনি আমার সিনিয়র, তাই আপনার সাথে বন্ধুত্ব করার কোনো প্রশ্নই আসে না। এগুলো না বলে ক্লাসে যান। এসব আবল তাবল কথা আপনার জন্য মানায় না। ঈশান কথাগুলো বলে সেখান থেকে চলে যেতেই ওর বন্ধুগুলোও চলে গেল। এই প্রথম কোনো ছেলে ঈশিকাকে এমন করে ইগনোর করলো, কারণ মেয়েটা এত বেশি সুন্দর দেখতে। তাতে যে কোনো ছেলে ওর সাথে প্রেমে পড়তে বাধ্য হবে। তার উপর যে কেউ ওর সাথে কথা বলার সুযোগটা নিতে চায়, এমনটাই হয়ে আসছে। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে ছেলেরা ওর প্রতি একটু বেশি আকৃষ্ট হয়, কিন্তু ওর এই বদমেজাজ আর রাগের জন্য অনেকেই ওর থেকে দূরে থাকার চেষ্টা করে। ঈশান এরকমটা করে চলে যাওয়াতে ঈশিকা সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে ভাবলো কী করে ঈশানকে বোঝাবে। আর ছেলেটার সাথে ফ্রেন্ডশিপ অন্তত করাই যেত। ছেলেটা একটা বারও ফ্রেন্ডশিপ করতে পারতো, কিন্তু করলো না। কথাগুলো ভেবে ঈশিকা ক্লাসরুমে আসলো। দেখলো ওর বান্ধবীরা বসে আছে। ঈশিকা গুটি গুটি পায়ে হেঁটে এসে তারপর ওর বান্ধবীর পাশে বসলো। ওরা ঈশিকাকে দেখে বেশ খানিকটা অবাক হলো। ঈশিকা একটু মুচকি হেসে ওদের পাশে বসতেই নীলা বলতে লাগলো, কি রে, সুস্থ হতে না হতেই ভার্সিটিতে চলে এসেছিস? ঘটনা কি বলতো? আর সেদিন কি হয়েছিল বল। এবার ঈশিকা ওর অ্যাক্সিডেন্টের ঘটনাটা বলতে লাগলো। সব শোনার পর ওর বান্ধবীগুলো চুপ করে রইল। এবার ঈশিকা খানিকটা লজ্জামাখা মুখে বলতে লাগলো, জানিস, সেদিনও যদি আমাকে অমন করে রাস্তা থেকে হসপিটালে না আনতো, আমাকে না বাঁচাতো, তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না যে আমি অন্যায় করেছি। এত কিছু করার পরও ছেলেটা আমাকে হসপিটালে আনলো। যতক্ষণ অবধি আব্বু আম্মু আসেনি ততক্ষণ অপেক্ষা করেছে। তারপরে আমি রাগ করবো ভেবে হসপিটাল থেকে চলে গেছে। সব মিলিয়ে কত ভালো লাগছিল। অবশেষে আমার বান্ধবী প্রেমে পড়লো, তাও যার সাথে এত ঝামেলা করলি একটা জুনিয়র ছেলের প্রেমে পড়লি। ভাবতে অবাক লাগছে। তবে যাই হোক, জিজু দেখতে কিন্তু হেব্বি কিউট আর একদম হ্যান্ডসাম। ঈশিকা জিজু কথাটা শুনে এবার রাগী কণ্ঠে বলতে লাগলো, জিজু? আজও বিয়ে করলাম না, তাহলে জিজু হলো কি করে? আর শোন, ওর দিকে একদম নজর দিবি না। তোদের নজর কিন্তু একদম ভালো না। তোরা দেখেছিস, জিজুর সম্পর্কে একটু প্রশংসা করতেই আমাদের রিজুর বউ একদম রেগে গিয়েছে। ওনার সম্পর্কে কিছু বলাও যাবে না, তার মানে সামথিং সামথিং, তাই না বান্ধবী? ঈশিকা কি বলতে ফেলেছে সেটা এখন বুঝতে পারছে, তাই লজ্জায় মেয়েটা লাল হয়ে যাচ্ছে। ও কিছুক্ষণ চুপ করে রইল। তখন নীলা বলতে লাগলো, তোদের মাঝে কি কথা হয় ঈশিকা? সেদিনের পর থেকে কি তোরা যোগাযোগ রেখেছিস? আমার তো মনে হচ্ছে রেখেছিস, যার জন্য এরকম করে দুর্বল হয়েছিস ওর প্রতি। আচ্ছা, তোদের প্রেমটা কত দূর এগোলো বল? তোর কি মাথা খারাপ হলো? আমি ওকে নিয়ে ভাবছি এটা ঠিক, তাই বলে যে ওর সাথে আমার যোগাযোগ আছে, ওর সাথে সম্পর্কে জড়িয়েছি, এরকম কিছু নয়। আমি ওর সাথে আজকে ফ্রেন্ডশিপ করতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটা ফ্রেন্ডশিপ তো দূরে থাক, আমার সাথে একটু ভালো করে কথাও বললো না। এতদিন যাবৎ যা করেছিস সেটা কি কম কিছু? আচ্ছা শোন, মন খারাপ করিস না, আস্তে আস্তে বোঝানোর চেষ্টা কর। দেখবি ঈশান বেশি দিন তোর থেকে দূরে থাকতে পারবে না। তুই ওকে ভালোবাসিস, যেটা বোঝানোর চেষ্টা করলেই বুঝতে পারবে ও।
সেদিন ভার্সিটির ছুটির পরও ঈশিকা ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু ঈশান তখনও মেয়েটাকে এড়িয়ে গেল। এমন করে 2-3টা দিন কেটে গেল। পঞ্চম দিনের মাথায় ঈশান যখন ভার্সিটির পিছন দিকটায় বসেছিল, তখন ঈশিকা এসে ওর সামনে দাঁড়ালো। ঈশান আড্ডায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলেই ঈশিকা রেগে ছেলেটার শার্টের কলার ধরে টেনে ওঠালো। মেয়েটার এরকম রাগী চেহারা দেখে ঈশান বুঝতে পারলো অনেক বেশি রেগে আছে। এবার ঈশিকা বলতে শুরু করলো, এত ভাব কিসের তোমার? আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করছি আর তুমি আমাকে ইগনোর করছো। অন্য কোনো ছেলে হলে আমাকে ইগনোর করা তো দূরে থাক, আমাকে নিজে থেকে প্রপোজ করতো। আমি তো তোমাকে সেটা করতে বলিনি, জাস্ট ফ্রেন্ডশিপ করতে বলেছি, তাতে এত নাটক করছো। দেখো, আমি ভালোই ভালোই বলছি, আমার সাথে ফ্রেন্ডশিপ করো, নাহলে আমার থেকে খারাপ আর কিন্তু কেউ হবে না। ঈশান, জানি তো আপনি কি করতে পারেন। ওই রাগ দেখানো আর সবার সাথে মিসবিহেভ করা আর সবাইকে কষ্ট দেওয়া, এগুলোই আপনার কাজ। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। আপনার সাথে বন্ধুত্ব করার কোনো ইচ্ছে আমার নেই। যে মেয়ে এত রাগী আর জেদি আর তার উপর এসব খোলামেলা পোশাক পরে ভার্সিটিতে আসে, তার সাথে অন্তত আর যাই হোক আমি ফ্রেন্ডশিপ করব না। ও তার মানে এখন আমার পোশাকের সমস্যা হয়েছে? আমার বিহেভিয়ার তো আগে থেকেই চেঞ্জ হয়েছে, সেটা তো তুমি বুঝতেই পারছো, তাহলে কথা বলছো না কেন? সেটা নিজেকে প্রশ্ন করুন। দেখুন, যদি কখনো একটা মেয়ের মতো হয়ে আসতে পারে তাহলে ভেবে দেখব ফ্রেন্ডশিপ করা যায় কিনা। আমাকে আর ডিস্টার্ব করবেন না, না হলে ভার্সিটিতে আসাটা আমাকে অফ করে দিতে হবে। অবশ্য আপনি মনে হয় তেমন কিছুই চান, না হলে বারবার এমন করে ডিস্টার্ব করতে পারতেন না। অসহায় চোখে ঈশিকা মেয়েটার দিকে তাকিয়ে রইল। ঈশান আর সেখানে দাঁড়ালো না, বন্ধুদের নিয়ে ক্লাসের দিকে চলে গেল। পরদিন ঈশিকা ভার্সিটিতে আসলো একদম সুন্দর পরিপাটি হয়ে। মেয়েটা লং স্লিভের একটা সালোয়ার পরে মাথায় ওড়না দিয়ে একদম ভদ্র সুশীল একটা মেয়ের মতো। ক্যাম্পাসে এসে ঈশিকা ঈশানকে খুঁজতে লাগলো। ঈশিকার বান্ধবীরা ওর এরকম পরিবর্তনের কারণ জিজ্ঞেস করলে ঈশানের কথাটা জানালো। অনেক খোঁজাখুঁজির পর ঈশিকা ক্যান্টিনে আসলে দেখলো ঈশান ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ঈশিকা গুটি গুটি পায়ে গিয়ে ঈশানের সামনে দাঁড়ালো। এমন কাউকে দেখে ঈশান আর চোখে একবার তাকালো, কিন্তু মনে হলো আর চোখে না তাকিয়ে বেশ ভালোভাবে ওকে দেখতে হবে, কারণ যাকে দেখছে তাকে এমন করে দেখার আশাটা কল্পনাও করা যায় না। ঈশান ভালোভাবে মেয়েটার দিকে তাকালো। ঈশিকা মেয়েটা নীল একটা থ্রি পিস পরে একদম বাঙালি মেয়েদের মতো দাঁড়িয়ে আছে ওর সামনে। মেয়েটা যেন লজ্জা পাচ্ছে ওর সামনে দাঁড়িয়ে থেকে। ঈশান এবার সবার দিকে তাকিয়ে দেখলো সবাই হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। একদম বাঙালি মেয়েদের মতোই লাগছে আজকে ঈশিকাকে। ঈশান এবার চুপ করে আছে দেখে মেয়েটা বলল, আমাকে কেমন লাগছে ঈশান? ঈশিকার কথাতে ঈশানের ঘোর কাটলো। ও আমতা আমতা করে বলতে লাগলো, না মানে আসলে আপনি এখানে, আমি তো। বিশ্বাস না করারই কথা, এরকম করে হুটহাট পরিবর্তন হলে অবিশ্বাস হবে। তবে আমার পরিবর্তনটা কিন্তু তোমার জন্য ঈশান। জানি আজকে আমাকে সুন্দর লাগছে, তবুও তুমি সেটা বলবে না। একটাবার বললে কি এমন ক্ষতি হতো ঈশান? দেখুন আপু, আপনি আমার থেকে সিনিয়র আর এইসব কথা আপনার দ্বারা বলা পসিবল না। আজ বাজে তো কাল আপনি আবারও সব ভুলে যাবেন, তারপর আমার সাথে সেই আগের মতো মিসবিহেভ করতে শুরু করবেন। তাছাড়া এসব করে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারবেন না। আপনি নিজের কাজ করুন আর আমাকে আমার মতো থাকতে দিন। আমাদের মাঝে অন্য কোনো সম্পর্ক তৈরি হতে পারে না। তাহলে কালকে কেন বললে যে নিজেকে পরিপাটি করে আসলে, ভালো পোশাক পরে আসলে তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? আমি একবারও বলিনি যে আপনার সাথে ফ্রেন্ডশিপ করব। আমি বলেছি ভেবে দেখব। আজকে প্রথমবার এলেন, কাল যদি আবার আগের মতো অবস্থায় ফিরে যান পরখ করে দেখতে হবে না। তবে যাই হোক, আপনি এসব কন্টিনিউ করতে পারবেন না, আমি সেটা খুব ভালো করেই জানি। আপনাদের মতো বড় লোকের মেয়েগুলো এরকমটাই করে। আজ অবধি অনেকে এরকম করতে দেখেছি, কিন্তু শেষ অবধি সবাই আবার আগের অবস্থানেই ফিরে যায়। তাহলে তোমার অনেকগুলো প্রেম করার এক্সপিরিয়েন্স আছে বলতে হয়। আপনার যা হবার আপনি ভাবতে পারেন, এ বিষয়ে কোনো এক্সপ্লেন করতে চাইছি না। শোনো, একদম অন্য কোনো মেয়ের দিকে নজর দেবে না, আর ওদের দিকে যদি ভুলেও তাকাও তাহলে আমার দিকে খারাপ কিন্তু আর কেউ হবে না। কোনো মেয়ের সাথে যেন কথা বলতে না দেখি তোমাকে। হঠাৎ আপনার এরকম পরিবর্তনের কারণ আমি বুঝতে পারছি না। আপনি হুটহাট করেই পরিবর্তন হয়ে এইসব বলছেন। আপনার বোধহয় মাথায় সমস্যা হয়েছে আপু, না হলে এসব বলতেন না। তোমার যা ভাবার ভাবতে পারো,
তবে আমার এই পরিবর্তন কিন্তু সত্যিই তোমার জন্য। আমি সবটা নিয়ে ফেলেছি আর ভেবে বুঝতে পেরেছি আগে যেটা করেছি আর যেমন করে চলেছি সেটা কোনো ভদ্রমেয়েরা করতে পারে না। তাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। এখন তুমি যদি আমাকে একটু হেল্প করো তাহলে দেখবে আমি নিজেকে আরও পরিবর্তন করতে পারবো। আমি কেন আপনাকে এসব বিষয়ে হেল্প করব? যতটুকু বলার ছিল বলেছি, এর থেকে অতিরিক্ত অধিকারের বেশি বলতে চাই না আমি। অধিকারটা তৈরি করে নিলেই তো পারো। মানে? সবার সামনে আমি বুঝিয়ে বলতে পারবো না। তুমি একা দেখা করো, তখন না হয় সবটা বুঝিয়ে বলবো আর প্র্যাকটিক্যালি করেও দেখাবো। মেয়েটার মুখে স্পষ্ট লজ্জার ছাপ ফুটে উঠেছে। ঈশান সেটা বুঝতে পারছে, তাই ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আর মেয়েটা সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে হেঁটে সেখান থেকে চলে গেল। বোঝাই যাচ্ছিল লজ্জায় মেয়েটা একেবারে লাল হয়ে যাচ্ছে। ও কি মিন করতে চাইছে ঈশান সেটা জানে না, তারপরও বুঝতে পারলো যে মেয়েটা এমন কিছু বোঝাচ্ছে যেটা ভবিষ্যতের কি একটার আভাস দিচ্ছে। তাহলে কি মেয়েটা ওকে নিয়ে ভেবেছে আর এসব, আর এখনও কি ভালোবাসে? না না, এটি কি করে হয়? যে মেয়ে দুদিন আগে ওর সাথে কথা বলতো আর রাগ করে হাজারটা কথা শোনাতো, অপমান করতো, সেই মেয়ে ওকে ভালোবাসবে? হয়তো সেদিন ওকে বাঁচিয়েছিল বলেই ওর সাথে এরকম ভালো ব্যবহার করছে। মেয়েটা লজ্জায় সেখান থেকে চলে যেতেই ঈশান সেখানে দাঁড়িয়ে রইল। এবার ঈশানের বন্ধু মেহেদি উঠে দাঁড়িয়ে ঈশানকে ধাক্কা মেরে বলতে লাগলো, ঘটনা কি বলতো আপু, তোকে রাখছে কেন? যা দেখে আয় কি বলে মেয়েটা। মাথা খারাপ তোদের? দেখা করতে গেলে দেখা গেছে হাত পা ভেঙে একদম বাসায় পাঠিয়ে দিয়েছে, না হলে গলায় ঝুলিয়ে পুরো ক্যাম্পাসে ঘুরিয়েছে। এই মেয়েকে দিয়ে কোনো বিশ্বাসই নেই, এক এক সময় এক এক রূপ সামনে আসে। আমি চাইছি না কোনো প্রকার ঝামেলায় পড়তে। তোরা এসব না বলে আড্ডায় মনোযোগ দে। ঈশান ওর বন্ধুদের সাথে কথা বলল। তারপর পুরো 4টা ক্লাস করে যখন ক্লাস থেকে বের হতে নিল, তখন কেউ একজন সামনে এসে দাঁড়ালো। এতগুলো স্টুডেন্টের সামনে একটা মেয়ে ওর সামনে এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ঈশিকা ওর পথ আটকে দাঁড়িয়েছে। ঈশান পাশ কাটিয়ে চলে যেতে নিলেই ঈশিকা এবার ঈশানের হাত ধরে ফেলল। ছেলেটা পিছনে ফিরতেই ঈশিকা ওকে টানতে টানতে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসলো। ঈশান আর ঈশিকা এই মুহূর্তে মুখোমুখি দাঁড়িয়ে আছে। মেয়েটার চোখে মুখে এক প্রকার রাগ। ঈশান কিছু বুঝতে পারছে না দেখে জিজ্ঞেস করলো, কি সমস্যা আপু? এরকম হাত ধরে টানাটানি করছেন কেন? কি বলবেন সেটা সরাসরি বলুন। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছি আর তুমি আমাকে ইগনোর করছো। আমি তোমাকে তখন বললাম তোমাকে পার্সোনালি দেখা করতে, কিন্তু করলে না। এখন তোমাকে কি করা উচিত বলো? আমি জানি তো, আপনি শুধু মুখেই বলেন আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন। এটাই আপনার পরিবর্তন, তাই তো? সেই আগের রূপটাই বেরিয়ে আসে আজকে। আপনার র্যাক দেওয়ার থাকলে দিতে পারেন, তবে আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। ঈশান কথাগুলো বলে চলে আসতে নিলেই ঈশিকা আবার ছেলেটার হাত ধরে আটকে দিল। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো অনেক স্টুডেন্ট ওদের দিকে তাকিয়ে আছে। ঈশান এবার কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা ওকে টান দিয়ে একটা রুমের মধ্যে নিয়ে দরজাটা লক করে দিল। ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। এ কি, মেয়েটা কি এখন আবার ওই বাংলা সিনেমার মতো জামা কাপড় ছিঁড়তে আরম্ভ করবে নাকি? তারপর আবার চিৎকার করবে ভেবেই ভয়ে ঈশানের হাত পা ঠান্ডা হয়ে আসলো। ও কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, আপু আপনি কিন্তু ভুল করছেন। দেখুন, আমি ওই টাইপের ছেলে নই, আর আপনি যদি এগুলো করে আমার সময়টা নষ্ট করতে চান তার জন্য আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ এরকম কিছু করবেন না। সবাই আমাকে ভুল বুঝবে। আমাকে দেখে কি তোমার বাংলা সিনেমার সাইড নায়িকা বলে মনে হচ্ছে যে তোমাকে জড়িয়ে ধরে চিৎকার করব? এরকম কিছু না। আমি তোমার কাছাকাছি আসতে চাইছি ঈশান, আর তুমি আমাকে দূরে সরাচ্ছ কেন ঈশান, কেন? আপু, আপনার আমার মাঝে অনেক বেশি দূরত্ব। আপনি আমার সিনিয়র 2 ক্লাসের, সিনিয়র 3 বছরের সিনিয়র হবেন। আর কমসে কম আপনার কাছাকাছি এসে আমি কিভাবে কথা বলতে পারি? আর এর থেকে কাছাকাছি আমি আসতে পারি না। কিন্তু আমি পারি ঈশান। মেয়েটার কথাতে ঈশানের চোখ বড় বড় হয়ে গেল। মেয়েটা ঈশানের সামনাসামনি এসে দাঁড়ালো। ঈশানের ঈশিকার হাব ভাব ভালো লাগছে না। মেয়েটার ঠোঁট কামড়ে দুষ্টু হাসি দিয়ে এগিয়ে আসলো। ঈশান ভয়ে একদম কাঠ হয়ে গেল আর পেছাতে পেছাতে একদম দেয়ালের সাথে ঠেকে গেল।
মেয়েটা যখনই ওর অনেকটা কাছে চলে আসবে তখন ঈশান বলল, আপু দেখেন, আপনি কিন্তু ভুল করছেন। এরকম কিছু করাটা মোটেও ঠিক হচ্ছে না। এসব আমি একদম মেনে নেব না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, যেতে দিন এখান থেকে। ঈশান কথাগুলো বলে শেষ করতে পারল না। তার আগে ঈশিকা 2 হাত দিয়ে ঈশানকে দেয়ালের সাথে আটকে দিল। ঈশিকার আর ঈশানের মাঝে মাত্র কয়েক ইঞ্চির গ্যাপ। ঈশান চোখ জোড়া বড় বড় করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। ঈশিকা খেয়াল করলো ঈশান জোরে জোরে শ্বাস দিচ্ছে, হয়তো বা ভয় পাচ্ছে ছেলেটা। ঈশিকা মুচকি হাসলো, তারপর হুটহাট করে ঈশানের গালে একটা টুস করে চুমু খেয়ে নিল। মেয়েটার এমন দ্বারা কর্মকাণ্ডে ঈশানের চোখ জোড়া বেরিয়ে আসার উপক্রম হলো। এবার ঈশিকা ঈশানের কানের কাছে মুখ নিয়ে যেতেই ঈশান চোখ জোড়া বন্ধ করে নিল আর বলতে লাগলো, সোজা কথা সহজভাবে বলছি, আমি তোমাকে ভালোবাসি ঈশান। আমার তোমাকে চাই শোনা। অনেক ভেবেছি যে ছেলেটা আমাকে এত বেশি হেল্প করেছে, যাকে আমি সবসময় ছোট করতাম, তারপরেও সে আমাকে বাঁচিয়েছে। তাহলে সে যদি আমাকে ভালোবাসে, তখন কতটুকু আমাকে আগলে রাখবে? আমার ভুলগুলো শুধরে দেওয়ার জন্য হলেও আমার তোমাকে চাই ঈশান। ঈশান কোনো কথা বলছে না, হাত পা কাঁপতে আরম্ভ করেছে ছেলেটার। ঈশিকা এক গাদা কথা ওকে বলল। তারপর একটা সময় ঈশান আলতো করে চোখ জোড়া খুলতেই মেয়েটা আবারও একটু মুচকি হাসলো। তারপর ঈশানের গালগুলো টেনে দিয়ে বলতে লাগলো, শোনো, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে ভয় দেখানোর জন্য এগুলো বলছি নাকি? আমি তো সত্যি সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি। তাই বলছি তুমি এত ভয় পেও না। আমি তোমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি। প্রথমে ভেবেছিলাম বন্ধুত্ব করবো, কিন্তু তুমি সোজা কথায় তো সহজ কথায় বোঝার ছেলে নাও, সেই জন্য আমাকে এমন পদ্ধতি গ্রহণ করতে হলো। শোনা, ঈশান পারছিল না মেয়েটার গায়ে হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিতে। হাত দিতে নিয়েও সরিয়ে ফেললো আর বলতে লাগলো, শোনো, তোমার আমাকে হাক করতে ইচ্ছে করছে, তাহলে করো না, শক্ত করে জড়িয়ে ধরো আমাকে। আপু আপনি কি পাগল নাকি আপনার মাথা খারাপ হয়েছে? ছাড়ুন আমাকে আর দূরে সরুন। আমি বুঝতে পারছি আপনি আমার সাথে মজা করছেন। দেখেন আপু, আমি ওই টাইপের ছেলে না যে আপনি আমার সাথে মজা করলে আমি তাতে সায় দিব। আমার ওইগুলো ভালো লাগে না। আপনি আমাকে ছেড়ে দিন আর এখান থেকে যেতে দিন। ও, তুমি বিশ্বাস করছো না আমি তোমাকে ভালোবাসি? ঈশান মাথা নেড়ে না বোঝালো। ঈশিকা ঝড়ের গতিতে একদম ছেলেটার উপর আক্রমণ করলো। না না, গায়ে হাত তোলেনি। ঈশিকা ঈশানের শার্টের কলার ধরে আরও ঠোঁট দুটো দিয়ে ঈশানের ঠোঁট জোড়া আটকে দিয়েছে। মেয়েটার এরকম স্পর্শে হঠাৎ করে ঈশান হতভম্ব হয়ে গেল। ওর হাত পাগুলো এমনিতে অসাড় হয়ে আসছিল, এবার তো পুরো জমে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঈশান ঈশিকাকে সরিয়ে দিতে পারছে না, আবার রেসপন্স করতে গিয়েও আটকে পড়ছে। বুঝতে পেরেই মেয়েটা ঈশানের একটা হাত নিয়ে নিজের কোমরে রাখলো। ঈশান নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। এই মেয়েটা ওকে পুরো পাগল করে দিবে। ঈশান যখনই রেসপন্স করতে নিবে ঈশিকা বুঝতে পারছিল। এবার ঈশান হাল ছেড়ে দিয়ে যখনই মেয়েটার সাথে রেসপন্স করতে যাবে তখনই মাথায় কিছু একটা কাজ করলো। তখন জোর করে মেয়েটাকে ছাড়িয়ে নিল, দূরে সরিয়ে দিয়ে বলতে লাগলো, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কী সব পাগলামি করছেন? আপনি বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ভাবুন, বুঝতে পারবেন আপনি শুধু শুধু এসব বলছেন আর আবেগের বসে এরকম করছেন। একদিন আপনাকে হেল্প করলাম কিনা তাতেই আপনার মনে হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন। এটা কোনো ভালোবাসা হতে পারে না। আর একটা কিস করাতেই বোঝা যায় না যে আপনি আমাকে ভালোবাসেন। প্লিজ ঈশান, বিশ্বাস করো, সত্যিই ভালোবাসি। কেন কষ্ট দিতে চাও? তোমার থেকে 1.5 মাস দূরে ছিলাম, ভার্সিটিতে আসতে পারিনি। বারবার ইচ্ছে করছিল তোমার কাছে ছুটে আসি, আর আজকে যখন আসলাম তুমি আমার সাথে কথা বলতে চাইছো না। দেখো, আমি আমার ভুল বুঝতে পেরেছি সোনা। তুমি তুমি আমাকে বলো আমাকে কি করতে হবে, আমি সেটাই করব। তারপরেও আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমার ভালোবাসাই চাই। কিচ্ছু করতে হবে না, আপনি আমাকে বলুন আমার কি করতে হবে। আমি দরকার হলে এখান থেকে চলে যাব। তারপরও আপনার এসব টর্চার আমার সহ্য হচ্ছে না। ঈশানের কথাতে মেয়েটার মুখটা কালো হয়ে গেল। ঈশিকা কিছু বলার আগে ঈশান দরজা খুলে সেখান থেকে বেরিয়ে গেল। ঈশিকা বারবার ছেলেটাকে ডাকতে লাগলো। ক্লাস থেকে বেরিয়ে গিয়ে ঈশান বন্ধুদের সাথেও দেখা করলো না, বাসায় চলে গেল। পরদিন ভার্সিটিতে এসে আবারও সেই একই কাহিনী। মেয়েটা ওকে বারবার কাছে টেনে নেওয়ার চেষ্টা করছে।
ঈশান বুঝতে পারছে মেয়েটা ওকে মায়ায় ফেলার চেষ্টা করছে, কিন্তু ঈশান এমন কিছু চাইছে না, তাই ক্লাস থেকে বের হলো না। ভার্সিটি ছুটির পর যখন মেয়েটার সাথে দেখা হলো, এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ঈশিকা ঈশানকে জোর করে আটকে দিয়ে বলতে লাগলো, এত ভাব দেখাচ্ছ কিসের জন্য? ভালোবাসে বলেছে বলে কি এত নাটক করছো? দেখো ঈশান, আমি সহজ কথা সহজভাবেই বলছি, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার আমার ইচ্ছে নেই। আর আমি বলতেও চাই না তোমাকে ভালোবাসি। আমার তোমাকেই চাই, সেটা যেমন করেই হোক। তোমাকে যদি না পাই তাহলে তাহলে কিন্তু আমি সত্যি ভুলভাল কিছু একটা করে ফেলবো। তখন তুমি বুঝতে পারবে আমি কি হারিয়েছি। দেখেন আপু, আপনি যেমনটা চাইছেন তেমনটা এতটাও সহজ নয়। আমি আপনাকে ভালোবাসি না, আর আপনি একটা সিনিয়র মেয়ে, তাই প্রথমে আপনার বাসা থেকে ওসব কিছু মানবে না, আর আমার পরিবার থেকে তো নয়ই। এখনই তুমি বিয়ের কথা তুলছো কেন ঈশান? খামোকে এসব নিয়ে তুমি চিন্তা করছো কেন? আগে প্রেম তো। আমি জানতাম আপনি শুধু টাইম পাস করার জন্যই এমন বলেছেন। প্রেম ভালোবাসা আমার দ্বারা সম্ভব নয় আপু, আমি এসব করতে চাইছি না। আপনার যদি ইচ্ছা থাকে আপনি অন্য কারোর সাথে করতে পারেন, তারপরও আমার কাছে আসবেন না। আপনার সাথে টাইম পাস করার মতো সময় আমার নেই। আজকে বিয়ের কথা বলতেই আপনি সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাতেই বুঝতে পারছি আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। দেখেন, আপনি নাটকটা অন্য কারোর সাথে গিয়ে করেন, সে ঠিকই আপনার ফাঁদে পা দেবে, কিন্তু আমি ওই রকম টাইপের ছেলে নই। ঈশান জোর করে নিজেকে ঈশিকার হাত থেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। এমন করে পুরো একটা সপ্তাহ কেটে গেল। ঈশিকা কিছুতেই ঈশানকে বোঝাতেই পারল না। তারপর শেষ যেদিন মেয়েটা ঈশানের সাথে জোর করলো, তখন ঈশান রাগের মাথায় ওকে থাপ্পড় মারতে গিয়ে হাতটা নামিয়ে নিল। তারপর রাগী কণ্ঠে বলতে লাগলো, ধ্যাত, আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনাকে আমি বলেছি না যে আমি আপনাকে ভালোবাসি না? তারপরে এরকম কেন করছেন? আপনি কি বোঝাতে চাইছেন? আপনি আমাকে ভালোবাসেন? এটা কোনো ভালোবাসা হতে পারে না, এটা কোনো ভালোবাসার নমুনা নয়। আবেগের বশে আপনি এসব বলছেন। আমি আপনার সাথে আবেগের বশে গা ভাসাতে পারবো না। দয়া করে এসব কথা আমাকে বলবেন না, আর আমি এসব শুনতেও চাইছি না। একটা ছেলে আপনার প্রতি বিরক্ত, আর আপনি তাকে বারবার বিরক্ত করছেন। এইগুলো করে কি বোঝাতে চাইছেন আপনি আমাকে ভালোবাসেন? না, এটা আপনার কোনো ভালোবাসা নয়। আপনি খামোকা আমার পেছনে পড়ে আছেন। এসব করে কিছুতেই আপনি আমাকে মায়ে ফেলতে পারবেন না। থামলে কেন? মারো। আমাকে মারলে যদি তোমার শান্তি হয় তাহলে সেটাই করো, তারপরেও চুপ করে থেকো না ঈশান। আমি সত্যি পারছি না তোমাকে ছাড়া থাকতে। এই কয়েকটা দিনে তোমার জন্য পুরো পাগল হয়ে গেছি, তুমি বুঝতে পারছো না? একটা সিনিয়র মেয়ে হয়েও কি করে একটা জুনিয়র ছেলের পিছনে পড়ে আছি শুধু শুধু তোমাকে ভালোবাসি বলে। আমার জায়গায় অন্য কেউ থাকলে এরকম পাগলামি করতে বলো আমায়? আপু, আমি আপনার সাথে প্রেম করতে চাইছি না, বুঝতে পারছেন না? একটা সিনিয়র মেয়ে আর জুনিয়র ছেলের প্রেম হতে পারে না। ছেলেটা সিনিয়র হলে সেটা অন্যরকম, কিন্তু আমার সম্পর্কে কেউ মানতে চাইবে না। আপনি আপনার বাসায় বলে দেখুন, সেটা কেউ মানবে না। আর কাকে কি বলছি? আমি তো ভালোবেসে বিয়ে করার জন্য আমাকে এসব প্রেমের প্রস্তাব দিচ্ছেন না। হয়তো দুদিন পরে আমাকে কষ্ট দেবেন, কোনোভাবে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবেন। দেখেন আপু, আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, আমি ভাবতেও পারি না যে আপনি আমাকে ভালোবাসেন, আর এটা আপনার ভালোবাসা না, পাগলামির আবেগের বশে এরকম করছেন। এই আবেগটা আমারও আছে, কিন্তু আমি দেখাচ্ছি না। আর আমার আপনাকে পছন্দ না, এটাই সবচেয়ে বড় কারণ। মিথ্যে বলছো তুমি। তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তারপরে বলো আমাকে তোমার পছন্দ নয়। আমি খুব ভালো করেই জানি প্রথম দিন আমাকে দেখেই তুমি আমার প্রেমে পড়েছিলে। আমাকে বলতে পারোনি, সবসময় আমার দিকে মায়া ভরা দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতে। এসব তো ভালোবেসেই করো, আমি সেটা জানি ঈশান। আর এখন তো তুমি ক্লাসের রীতিমতো নিজেই আমার কথা ভাবতে থাকো আর হাসো, সেটা শুধু আমাকে নিয়েই ভেবে। তুমি আমাকে এতটুকু চাও, কতটুকু চাও আমি সেটা বুঝতে পারি, কিন্তু আমার আগের কথা বিহেভিয়ারের জন্য আমাকে বিশ্বাস করতে পারছো না, চাইছো না। তুমি আমাকে বলো তুমি কি চাও, আমি সেটাই করব। আমাকে ডিস্টার্ব করাটা ছেড়ে দিন, আর আপনাকে কিছু করতে হবে না। আমি চাইছি না আপনার সাথে কোনো রোড বিহেভ করতে। তারপর আপনি বারবার করে আমার সামনে আসছেন আর এসব কর্মকাণ্ড করছেন। আপনার তো একটা সম্মান আছে, আপনি বুঝতে পারছেন না? একটা ছেলে আপনাকে ইগনোর করছে, অন্য সবাই এইসব দেখলে আপনাকে নিয়ে হাসাহাসি করবে। যে মেয়ে দুদিন আগেও ছেলেদের র্যাক দিত, আজকে সেই মেয়েটা জুনিয়র ছেলেটার পেছনে পড়ে আছে, যাকে সবচেয়ে বেশি অপছন্দ করত, আবার বলছে তাকেই ভালোবাসে। সব পাল্টে গেছে ঈশান, এখন আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসেই তোমার কাছে আসতে চাইছি। তুমি আমাকে বারবার দূরে সরিয়ে দেওয়ার জন্যই সব কথা বলছো।
আমি তোমার থেকে কখনোই সরে যাব না। একবার বলো, আমার চোখের দিকে তাকিয়ে তুমি আমাকে পছন্দ করো না, ভালোবাসো না? তুমি আমাকে পছন্দ করো না, সেটা সেটা কোনো কারণ না। তুমি মিথ্যে বলছো। তুমি আমাকে অনেক বেশি পছন্দ করো ঈশান। আপনি ভুল জানেন। ঈশান চলে যেতে নিলেই ঈশিকা পিছন থেকে ডেকে বলতে লাগলো, ঈশান, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমাকে ভালোবাসো। সেটা আজকের মধ্যে আমাকে জানাবে। কিভাবে জানাবে না জানাবে সেটা সেটা আমি জানি না। আজকে আমি এখানে অপেক্ষা করব। তুমি যদি এখান থেকে চলে যাও তারপরে অপেক্ষা করব। তুমি যতক্ষণ অবধি না এসে আমাকে এখান থেকে যেতে বলবে ততক্ষণ আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। যতক্ষণ অবধি ভালোবেসে বাসায় যেতে না বলবে ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো। দেখবো তুমি আমাকে কতটুকু ইগনোর করতে পারো। একটা কথা শুনে রাখো, তুমি যদি দিন শেষে এসে আমাকে ভালোবাসার কথা না বলো তাহলে কিন্তু আমি নিজের কোনো একটা ক্ষতি ফেলবো। তুমি খুব ভালো করেই বুঝতে পারছো আমি কতটা রাগী আর জেদি। আমি যে নিজের ক্ষতি করতে দুবার ভাববো না সেটাও তুমি খুব ভালো করেই জানো। তাই আমাকে একটাবার ভালোবাসার কথা বলো। যদি না বলো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি কিছু একটা করে ফেলবো ঈশান। ঈশান তারপরও পিছন ফিরল না। ঈশিকা সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো আর ঈশান সেখান থেকে বেরিয়ে গেল। মেয়েটার এরকম পাগলামি দেখে ঈশান আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। বারবার মনে হতে লাগলো যে বড্ড বেশি পাগলামি করছে আজকাল মেয়েটা। অন্যদিকে ঈশান ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ঈশিকার বান্ধবীরা এসে ওর সামনে দাঁড়ালো। কেঁদেই চলেছে মেয়েটা। বান্ধবীরা ওকে বোঝালো কিন্তু ও কিছুতেই এক পাও নড়ল না, উল্টো বলল, তোরা আমাকে এখান থেকে কোথায় নিয়ে যেতে পারবি না। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ও যতক্ষণ পর্যন্ত না এসে আমাকে ভালোবাসার কথা বলবে ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকবো। পাগলামো করিস না, ও কখনোই আসবে না। ও তোকে বিশ্বাস করতে পারছে না। তুই ওর সাথে আগে যতটা মিসবিহেভ করেছিস তাতে ঈশানের তোকে বিশ্বাস করতে অনেক বেশি সময় লাগবে। ওর জায়গায় তুই থাকলেও সেই কাজ করতি। 7 দিনেই তোর এত বেশি পাগলামি করা ঠিক হয়নি। তোর ওকে একটু একটু করে বোঝানো উচিত ছিল। এখন তুই উল্টাপাল্টা কিছু করে বসলে কিন্তু ওকে পাবি না। আমি বলি কি, তুই ওদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠা আঙ্কেল আন্টিকে দিয়ে। যদি ভালোবেসে থাকিস তেমনই করবি। আর যদি তোর মনে ঈশানের বলা মতো কোনো কিছু থাকে তাহলে তোর আর এগুলো নিয়ে ভাবার দরকার নেই। নীলার কথাগুলো শেষ হতেই ঈশিকা আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। ওরা পিছন থেকে ডাকাডাকি করার পরও মেয়েটা শুনল না। ঈশিকা বাসায় চলে আসলো। আম্মু তার মেয়েকে এলোমেলো অগোছালো দেখে ওর সামনে দাঁড়ালো। তখন ঈশিকা ওর আব্বুকে কল করলো। ভদ্রলোক ফোন রিসিভ করলে মেয়ের কান্নার শব্দ পেয়ে বলতে শুরু করলো, আব্বু, এখনই বাসায় আসো। তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে, আমার লাইফের খুবই গুরুত্বপূর্ণ কথা। পরে আমি বলতে পারবো না, এক্ষুনি বলতে হবে। তুমি এক্ষুনি বাসায় আসবে, না হলে কিন্তু তোমার মেয়েকে আর জীবিত দেখতে পাবে না। ঈশিকা কলটা কেটে দিল। আম্মু ওর 2 বাহুতে ধরে বলতে লাগলো, কি হয়েছে? এসব আজে বাজে কি কথা বলছো? কি হয়েছে আমাকে বলো। আব্বু কিছু বলেছে নাকি কলেজে কিছু হয়েছে? আগে বলো। এভাবে কান্নাকাটি করলে কি সমস্যার সমাধান হবে? আমাদের বলে দেখো, ঠিক আমরা সমস্যার সমাধান করে দেব। তুমি একা সাবধান করতে পারবে না। আগে আব্বুকে আসতে দাও, তারপরে আমি সবই বলবো। আজকে তোমরা আমাকে একটা জিনিস দেবে, আমি চাইবো। আর সেটা যদি না দাও তাহলে আমি কি করবো আমি জানি না। আমার সেটা খুব করে চাই। আমি বোঝাতে পারছি না যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আম্মু বারবার মেয়েকে থামানোর চেষ্টা করেও কোনো লাভ হলো না। একটা সময় ঈশিকা আরও জোরে জোরে কান্না করতে লাগলো। ঈশিকার আম্মু এসে ওকে আলতো করে জড়িয়ে ধরতেই ঈশিকাও আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। 1 ঘন্টা বাদে যখন ঈশিকার আব্বু আসলো তখন ঈশিকা টেবিলের উপর থেকে একটা ফুলদানি নিয়ে ছুঁড়ে মেরে বলতে লাগলো, তোমার মেয়ে তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে আসতে পুরো 1 ঘন্টা লাগিয়ে দিলে। এর মাঝে যদি আমার কিছু হয়ে যেত তাহলে কি করতে তুমি? কি হয়েছে মামনি, এমন করে কথা বলছো কেন? কে কি বলেছে তোমাকে? একবার আমাকে আর কান্নাকাটি করছো কেন? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে কিছু হয়েছে। আমাকে বলো মামনি, কে কি বলেছে আমাকে বলো। দেখো আমি তার কি হাল করি। ওগো, মেয়ে তো কিছুই বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। বলছে তুমি আসলে বলবে। মামনি, এখন দেখো তোমার আব্বু এসেছে। এখন বলো কি হয়েছে, কে কি বলেছে আমাদের একটাবার বলো। ঈশিকা এবার কান্না থামিয়ে সব বলতে লাগলো। কাকে ভালোবাসে, কার জন্য এত পাগলামি করছে সবই। কথাগুলো শোনার পর ঈশিকার আব্বু চুপ করে রইল।
ঈশিকা বুঝতে পারল যে ঈশান জুনিয়র ভেবেই আব্বুর কোনো হেলদোল নেই। ঈশিকা জানে এমন করে কাজ হবে না, তাই এবার ডাইনিং টেবিলের উপর থেকে একটা ফল কাটার ছুরি নিয়ে বাঁ হাতের উপর রেখে বলতে লাগলো, আমার কথা মানবে না তো, শুনবে না তো তোমরা? তাহলে আমি না থাকলেও হয়তো তোমাদের কোনো সমস্যাই হবে না, আর সমাধানও করতে হবে না। ঈশান আমাকে ভালোবাসে, তারপরও স্বীকার করবে না। আমিও দেখিয়ে দেবো ওকে কতটুকু ভালোবাসি, আর তোমরাও বুঝতে পারবে যে আমি ওকে ঠিক কতটা ভালোবাসতাম, আর তোমরা ওকে আমার করনি বলি আমি এরকম কিছু একটা করছি। ঈশিকা বলেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আব্বুর কাছে আসতে গেলেই ঈশিকা পেছাতে লাগলো। তখনই আব্বু বলতে লাগলো, মামনি, ছুরিটা ফেলো। আমি তোমার সব কথা শুনবো। আগে আমার কথা শোনো, তারপরে আমি তোমার সব কথা শুনবো। না, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আজকে শুধু আমার কথা শুনবে। যদি না শোনো আমি সত্যি কিছু একটা করে ফেলবো, আর সেটার জন্য একমাত্র দায়ী থাকবে তোমরা। তোমরা যদি আমাকে বুঝতে পারো তো ভালো, না হলে আমাকে আজকেই হারাবে। আর আমি ঈশানকে বলে দিয়েছি, যদি কখনো ওর সামনে যাই তাহলে সেই দিন ওর সাথে আমি ওর বউ হয়ে যাব। ঈশিকার আব্বু এবার বলতে লাগলো, ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। আগে ছুরিটা ফেলো, আর ওর বাসার কারো নম্বর থাকলে দাও, আমি কথা বলছি। তারপরও পাগলামি বন্ধ করো। পাগলামি করে কোনো কিছুর সমাধান হয় না মামনি, এতে শুধু ক্ষতি হয়। এখন পাগলামিটা বন্ধ করো। আমাকে বলো, ছেলেটার বাসায় কে কে আছে, আর কারোর নম্বর থাকলে আমাকে দাও, আমি যোগাযোগ করি। কোনো যোগাযোগ নয়, তুমি সরাসরি ওদের বাসায় যাবে। আমি ওর বাসার ঠিকানা জানি, তুমি আমাকে নিয়ে যাবে। আমি আজকেই ওকে বিয়ে করব, যেভাবেই হোক আমাদের বিয়ে দিবে, না হলে কিন্তু। মামনি, আমি তোমার সব কথা শুনছি, তোমাকেও কিন্তু আমার একটা কথা শুনতে হবে। সেটা যদি না করো তাহলে কিছুই ঠিকঠাক হবে না। এত পাগলামি করে কোনো কিছু সমাধান হয় না। আবারও বলছি, ছুরিটা ফেলে ছেলের বাসার কারো নম্বর দাও, আমি ওর আব্বুকে বুঝিয়ে বলি। এত তাড়াতাড়ি ওরা ছেলের বিয়ে দিবে কিনা সেটা জানতে হবে না। আগে ওদের সাথে কথা বলি, দরকার পড়লে সব কিছু ঠিকঠাক করে রাখি, তারপর ঈশানকে বুঝিয়ে না হয় বিয়েটা করো। আগে আমার কথা শোনো, ছুরিটা ফেলো। ঈশিকা ছুরিটা নামিয়ে ফেলল। আব্বু এসে ওর হাত থেকে ছুরিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। তারপর আলতো করে জড়িয়ে ধরতে মেয়েও বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ওর মাথায় অনেকক্ষণ হাত বুলিয়ে দিল। অন্যদিকে ঈশান পরদিন কলেজে আসলো। এসে দেখে আজকে ঈশিকা আপু আসেনি। তখন নিজেই বলতে শুরু করলো, যাক বাবা, বাঁচা গেছে। ওই বজ্জাত মায়া কলেজে আসলে আবারও বিপদ সৃষ্টি করবে। যাই হোক, দিন শেষে মাথা থেকে চাপটা নেমেছে। তুই এমনভাবে বলছিস কেন? মেয়েটা তোকে ভালোবাসে, সেটা প্রকাশ করেছে। তোর উচিত ছিল ওর ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নেওয়া। যে মেয়েকে প্রথম দেখেই পছন্দ করেছিস, সেই মেয়েকে এমন করে ইগনোর করাটা কি খুব বেশি ঠিক হলো? আর মেয়েটা পরিবর্তন হয়েছে ওর ব্যবহার দেখেই বুঝতে পারছিস না? ঈশিকা আপু কলেজে যাদের সাথে মিসবিহেভ করেছিল তাদের প্রত্যেকেই পুরো ফ্রেন্ড সার্কেল মিলে সবাই সরি বলেছে, সবার সাথে কথা বলেছে। ওরা সবাই এখন ভালো হয়ে গেছে। তার উপর সেদিন হেল্প করার জন্য তোর প্রতি দুর্বল হয়েছিল। একটা ছেলে একটা মেয়েকে কতটা সম্মান করলে এইরকম করে হেল্প করতে পারে সেটা ভেবে হয়তো তোর প্রতি ভালোবাসার সৃষ্টি হয়েছে। তাহলে তুই কেন ওকে বুঝতে পারছিস না? ঈশান আর কিছু বলার আগেই ওর নাম্বারে একটা কল আসলো। রিসিভ করলে ওপাশ থেকে কিছু একটা শুনে কল কেটে দিয়ে বলতে লাগলো, শোন, আব্বু আমাকে বাসায় যেতে বলেছে। এক্ষুনি আমাকে বাসায় যেতে হবে। যদি না যাই কিছু একটা হয়ে যাবে বলেছে। কার কি হলো গিয়ে দেখতে হবে। আমি বাসায় যাচ্ছি, পরে তোদের আমি জানাবো কি হয়েছে। বন্ধুদের রেখে ঈশান তাড়াহুড়ো করে বাসায় চলে আসলো। এসে দেখে বাসার সামনে বেশ দামি একটা গাড়ি রাখা। ছেলেটা বাসার ভিতরে আসে। আব্বু আম্মু ডাইনিং রুমে বসে কাদের সাথে যেন কথা বলছে। বেশ কয়েকজন বসে আছে আব্বুর সামনে। ঈশান এগিয়ে আব্বুর পাশে এসে যখনই কিছু বলতে নেবে তখন তার আগেই চোখ পড়ল পাশে ঈশিকা একটা জায়গায় মাথা নিচু করে লজ্জা মাখা মুখ নিয়ে বসে আছে। আব্বু যাদের সাথে কথা বলছে ওরা ঈশিকার আব্বু আম্মু। ঈশিকার পুরো পরিবারকে দেখে ঈশানের বুঝতে আর বাকি নেই এখানে কি হতে যাচ্ছে। আব্বু ঈশানকে দেখে বলতে শুরু করলো, ভাই সাহেব দেখেন, আমার ছেলে চলে আসছে। আপনাদের জামাইকে আমি ডেকে নিয়ে আসছি। এখন দেখেন ওকে রাজি করাতে পারেন কিনা।
আমার ছেলেকে রাজি করাতে পারলে আমার আপত্তি নেই। ওরা আম্মু কিংবা ও যদি রাজি থাকে তাহলে দেখেন সামনে এগোতে পারেন। ঈশান কিছু বলছে না দেখে আব্বু ইশারায় ওকে বসতে বলল। ঈশান কোনো রকমে বসলো। কিছুটা দূরে ঈশিকা মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আজকে আবার মেয়েটা শাড়ি পরেছে। এরকম করে সাজ দেখে ঈশানের হাত পা ঠান্ডা হয়ে আসছে। বারবার মনে হয়েছে তাহলে শেষ পর্যন্ত কি মেয়েটা রাগের বশে ওকে বিয়ে করতে চায়। জামাই কথাটা শোনার সাথে সাথেই তো ঈশানের বুকটা ধক করে উঠল। এই মেয়েটা তো ওর লাইফে আসলে পুরো জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। কথাগুলো ভেবেই ঈশান আব্বু আম্মুর দিকে তাকালো। তখন নিশিকার আব্বু বলতে শুরু করলো। বাবা, আমার মেয়েটা বড্ড জেদি, তারপরও মনের দিক থেকে অনেক ভালো। ও কি করেছে আর কিভাবে তোমাদের দেখা হয়েছে সবটা কাল আমাকে বলেছে। ইশিকা ওর ভুল বুঝতে পেরেছে, সেটা শুধু তোমার কাজের মাধ্যমে। তুমি ওকে বাঁচিয়েছিলে সেই দিন। আর আমরা জানি তোমার মন মানসিকতা কতটা ভালো। সব কিছুই ইশিকার থেকে জানার পরে আমরা চুপ করে থাকতে পারিনি। এমন একটা ছেলেকে কি করে মেয়ের জামাই না করে পারা যায়, তাই তোমার আব্বুর সাথে যোগাযোগ করি। কিন্তু কথা বলে জানতে পারি ভদ্রলোককে আমি আগে থেকেই চিনি। তারপর তোমার আব্বু আমার মাঝে এসব কথা হয়েছে। আর আজকে তোমাদের বাসায় আসলাম। তোমার আব্বুকে আমি বিয়ের বিষয়ে সবই বলেছি। তোমার আব্বু আম্মুর কোনো আপত্তি নেই। ওরা বলেছে তুমি যদি হ্যাঁ বলো তাহলে বিয়েটা হবে। এখন তুমি আমার মেয়ের উপর রাগ করে থেকো না। ও কালকের থেকে অনেক পাগলামি করেছে, কয়েকবার সুইসাইড করার চেষ্টা করেছে। এখন তুমি না করে দিলে আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না ঈশান। আমি খুব ভালো করে জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। আমার মেয়েটা তোমাকে ভালোবেসে কষ্ট পাচ্ছে, সেটা কি তুমি বুঝতে পারছো না? কিন্তু আঙ্কেল, আমি দেখেছো আঙ্কেল, তোমার ছেলে আমাকে একটু ভালোবাসে, বন্ধুদের বলে বেরিয়েছে আমাকে পছন্দ করে, আমাকে ওর ভালো লাগে, কিন্তু আমার সামনে আসলে সেটা স্বীকারই করে না। ঈশান, আমি কি এতটাই বাজে যার জন্য আমাকে একটু ভালোবাসা যায় না? সত্যি করে বলো তো, তুমি কি আমাকে একটু ভালোবাসো না? নাকি তোমার মনে হচ্ছে আমি সে আগের মতোই আছি? রাগের বশে তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাও। আমি যদি কিছু একটা করে বসি তাহলে তুমি ভালো থাকতে পারবে? ঠিক আছে, তাহলে সেটাই হবে। মামুনি, পাগলামি করো না তো, আমরা ওকে বোঝাচ্ছি। হুট করে এইসব কথা শুনলো, তাই হয়তো বুঝতে পারছি না কি করবে। ঈশান, আমরা ইশিকার সম্পর্কে সব জানি, সব শুনেছি। তোমাদের মাঝে কেমন সম্পর্ক ছিল সেটাও জানি। আর ইশিকা তোমাকে ভালোবাসে, এটাও আমাদের বলেছে। একটা মেয়ে ভালোবাসার কথাগুলো কখন স্বীকার করে জানো? মনের দিক থেকে একটা ছেলের প্রতি খুব বেশি দুর্বল হলে তখনই তাকে ভালোবাসার কথা বলে। আর ও ঠিক তেমনটাই করেছে। তোমার প্রতি ভালোবাসা থেকে ও তোমাকে বলতে বাধ্য হয়েছিল, কিন্তু তুমি ওকে বোঝার চেষ্টাও করনি। কিন্তু আম্মু, উনি আমাকে ভালোবাসে না, আবেগের বশে এইসব কথা বলছে। দুদিন বাদে তখন দেখবে সবাই আমাকে ওনার সাথে দেখে বলবে পিচে ছেলের বউ কিংবা এরকম কোনো কথা উঠবে, তখন উনি কিছুতেই সেটা মানতে পারবে না। ওনার কাছে তো এসব প্রেম ভালোবাসা একদম টাইম পাসের মতো। এখন আবার বিয়ে করতে চাইছে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি এখন আমাকে অবিশ্বাস করছো? ঠিক আছে, আজকে আমি তোমার বিশ্বাসটা জিতেই ছাড়বো। দেখবো তুমি কি করে আমাকে ফিরিয়ে দাও। আজকে এখান থেকে যদি আমি ফিরে যাই তাহলে আমি জীবিত অবস্থায় যাব না, এটুকু বলে রাখলাম। আমি তোমাকে চাই, সেটা যে কোনো মূল্যেই হোক। তুমি তুমি আমার যদি না হও তাহলে আমি কখনো আর তোমার সামনে আসবো না, আর সেই অবস্থাতেও থাকবো না। তুমি আমাকে ভালোবাসো কি না ঈশান? ঈশিকা কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল। ঈশানের আম্মু এসে ঈশানের পাশে বসে ওর একটা হাত ধরে বলতে লাগলো। আব্বু, রাগ করে থেকো না। রাগ করে থেকে ভালোবাসার মানুষকে কষ্ট দিতে নেই। আজ হয়তো তুমি ওকে ভালোবাসো না, আর বাসলেও রাগের কারণে সেটা বুঝতে পারছো না। কিন্তু যে মেয়ে তোমাকে এত ভালোবাসে, তোমার জন্য এত পাগলামি করছে, তাকে দূরে সরানোটা নেহাত একটা পাগলামি। দেখ, এখন রাগের বশে ওকে ফিরিয়ে দিলে পরে মেয়েটাকে ছাড়া তুমিও ভালো থাকতে পারবে না। মেয়েটার কিছু হয়ে গেলে তখন নিজেকে অপরাধী মনে হবে। তোমার আব্বু, আমি
আমাদের দুজনেরই ঈশিকাকে পছন্দ তোমার বউ হিসেবে, আর আমরা চাইছিলাম খুব শীঘ্রই তোমার বিয়েটা দিয়ে দিতে। তার উপর সম্বন্ধরা যখন নিজে থেকে এসেছে, তাহলে বারণ করার কোনো মানেই হয় না। ঠিক তো, পরবর্তীতে এ নিয়ে যদি কোনো ঝামেলা হয়, মেয়েটা যদি আমার সাথে না থাকতে চায়, সেটার দায়ভার তোমাদের। যে মেয়ের সাথে আমার সারাক্ষণ লেগেই থাকে, তার সাথে থাকা এতটাই কি সহজ? ওনার সাথে আমার আগাগোড়ার সম্পর্কটাই ভালো নয়, দুজনের মাঝে পুরো সাপে নেউলে সম্পর্ক। উনি কখনো আমার সাথে ভালো থাকতে পারবে না। আমি পারবো ঈশান, তুমি যেমন করে বলবে আমি ঠিক তেমন করেই তোমার সাথে মানিয়ে থাকবো। এখন বলো তুমি আমাকে ভালোবাসো আর বিয়েটা করবে? ঈশিকার আব্বু আম্মু ঈশানকে অনেক রিকোয়েস্ট করলো, সবার জোড়াজুড়ি আর ঈশিকার কান্নাকাটি শেষে উপায় না পেয়ে বিয়েতে হ্যাঁ বলে দিল ঈশান। কিছুক্ষণ বাদেই ঈশানের ফ্রেন্ড আর ঈশিকার বান্ধবীরা এসে হাজির হলো। ঈশান ওদের দেখে অবাক হয়ে গেল, ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, বিয়ের গন্ধ পেতে না পেতে এখানে চলে এসেছি। জিজু আমাদের আঙ্কেল আন্টি ডেকে পাঠিয়েছে। তাছাড়া প্রিয় বান্ধবীর বিয়ে বলে কথা, আর যাদের এত ঝামেলার পর বিয়ে হচ্ছে তাদের বিয়েতে থাকবো না সেটা কি করে হয়? আঙ্কেল আন্টি আমাদের ইনভাইট করেছে, আর তোমার বন্ধুদের করেছে, তাই এসেছি। আজকে এখানে না খেয়ে বাসা যাচ্ছি না। ঈশিকার লজ্জায় লাল হয়ে যাচ্ছে। মেয়েটা এসেই ঈশানের আব্বু আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করলো। এবার ঈশানও গিয়ে ঈশিকার আব্বু আম্মুকে সালাম করলো। বিকেল অবধি সবাই থেকে খাওয়া দাওয়া করে তারপর ঈশান আর ঈশিকার বাসর ঘর সাজিয়ে দিয়ে ওদের সাথে আড্ডা দিয়ে তারপর সন্ধ্যার মুখে বাসায় ফিরল। ঈশান ওর বন্ধুদের বলে দিল মেয়েগুলোকে বাসায় পৌঁছে দিতে। বিয়ে শেষ হয়েছে থেকে নিয়ে এখনও অবধি ঈশান মেয়েটাকে একবারও দেখেনি। মেয়েটা হয়তো লজ্জা পাচ্ছে, এখন কি অবস্থায় আছে জানে না। ঈশান আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলল। ওরা জানালো কিছুদিন বাদেই ওদের রিসেপশনের অনুষ্ঠান হবে। ঈশান মনে মনে ভাবছে মেয়েটাকে আরেকটু জ্বালানো যাক। বিয়েটা যেহেতু করেছে আজ নয় কাল, মেয়েটাকে তো মেনে নিতেই হবে। তারপর ওদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে, পবিত্র বন্ধনে হয়েছে, তাই আজ বাদে কাল তো মেয়েটাকে ভালোবাসতেই হবে। আর এমন নয় ঈশান মেয়েটাকে পছন্দ করে না, অনেক আগে থেকেই ঈশান ঈশিকাকে পছন্দ করত। কিন্তু মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশানের মেয়েটার প্রতি একটা বিরক্তি এসে গেছিল। তারপর যখন বিয়েটা হয়েছে তখন থেকে ঈশান ভাবছিল মেয়েটাকে আরেকটু জ্বালাবে। ঈশান রুমে আসলো, কোনো অনুভূতি দেখাবে না ভেবেই তাড়াহুড়ো করে রুমে ঢুকলো। তারপর দরজা লক করে দিয়ে ঈশিকার সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, দেখুন আপু, আপনাকে আমি বিয়ে করতে চাইনি, আপনি জোর করে আমাকে বিয়ে করেছেন। আমি আপনাকে মেনে নিতে পারবো না, আর না আপনাকে আমি ভালোবাসি। যার প্রতি কোনো অনুভূতি নেই তাকে ভালোবাসা আমার পক্ষে কখনোই সম্ভব না। ঈশান ভেবেছিল মেয়েটা কেঁদে ভাসাবে, কিন্তু তেমনটা করলো না। গত 7টা দিনে তেমনটাই হয়েছে, আর আজকেও ওর বাসায় এসে কান্নাকাটি করেছে। কিন্তু এই মুহূর্তে যে ঈশিকা সেটা করলো না, সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। মেয়েটা ঝড়ের গতিতে এসে ওর শার্টের কলার ধরে ওর অনেকটা কাছাকাছি চলে আসলো। তারপর রাগী কণ্ঠে বলতে লাগলো, আমি তোর আপু হই? দিন কবুল বলে বিয়ে করেছিস আর তুই আমাকে আপু বলছিস? তোর সাহস কি করে হয় বউকে আপু বলার? ঈশান বুঝতে পারলো মেয়েটার উপর রাগ দেখানোর চেষ্টা করছে, তাই ওকে এত সুযোগ দিলে পেয়ে বসবে। এগুলো ভেবে এক ঝটকায় মেয়েটাকে সরিয়ে দিল আর ওর থেকে দূরে গিয়ে বলতে শুরু করলো, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার স্বামী হই। স্বামীর সাথে এমন করার সাহস তুমি কি করে পাও? তোমার বিহেভিয়ার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় সেইটুকুও জানো না, আবার নাকি আমাকে ভালোবাসো। আমার তো এরকম কাউকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। আব্বু আমাকে তুমি ইমোশনালি ব্ল্যাকমেল করে বিয়েটা করেছো, আবার এখন এসে স্বামীর কলার ধরছো। এতদিন তোমাকে কিছু বলিনি কারণ এতদিন অধিকার ছিল না, কিন্তু আজকে তোমাকে আমি গায়ে হাত তুলতে দুবার ভাববো না ঈশিকা। স্বামী দাবি করছো, তাহলে বউকে এত কষ্ট দিচ্ছ কেন? আর তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? শোনো, রাগ করে থেকো না প্লিজ, আমার ভুল হয়েছে। দেখো তুমি হুটহাট করে আপু বলে ফেললে, সেই জন্যই তো রেগে গিয়েছিলাম। দেখো যেহেতু তুমি বিয়েটা মেনেই নিয়েছো আর আমার স্বামী নিজেকে দাবি করেছো, তাহলে আর রাগ করে থেকো না। আমি বলছিলাম তোমার সাথে মিসবিহেভ করাটা আমার ঠিক হয়নি। এখন আমার কাছে আসো, একটু আমাকে জড়িয়ে ধরো। যতবার তোমার কাছে আসার চেষ্টা করি তুমি আমাকে দূরেই সরিয়ে দাও। এতে কিন্তু আমার কষ্ট হয় ঈশান। প্লিজ শোনো, একটু ভালোবাসো আমাকে।
ঈশিকার অসহায় কণ্ঠে কথাগুলো বলল। ঈশান বুঝতে পারল মেয়েটা পুরোই পাগল হয়ে গেছে ওর জন্য। আর যদি ভালো নাই বাসতো তাহলে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিত না। ঈশান ভেবেছিল মেয়েটাকে রাগিয়ে দিবে আর এমন কিছু করবে, তাতে ঈশান সেটা কল্পনাও করতে পারেনি। মেয়েটার রাগ থেকে প্রথমে ওর শার্টের কলার ধরেছিল। এবার ঈশান এগিয়ে আসলো, তারপর খেয়াল করলো মেয়েটা মাথা থেকে ঘুমটা ফেলে দিয়েছে। মেয়েটা ঈশানের থেকে কোনো উত্তর পেল না। কয়েকদিন যাবৎ ওকে এত বেশি ইগনোর করেছে যে ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে হয়তো ওর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করত। ঈশানের থেকে রেসপন্স না পেয়ে ফুপিয়ে কেঁদে উঠল আর কান্না করে দিয়ে বলতে শুরু করলো, এত বেশি অসহ্য মনে করো আমাকে ঈশান? বিয়ে করার পরও নিজের বইয়ের কাছে আসতে পারো না? আমি আমি কাঁদছি, তুমি আমার কান্না থামাচ্ছ না? আমি রাগ করে আছি, তুমি তারপরে আমার রাগ ভাঙাবে না? তুমি আমাকে ভালোই বাসো না, আমাকে বিয়ে করতে চাও না, তাহলে কখনোই তোমাকে জোর করতাম না। ঈশিকা কেঁদে উঠল। ঈশান একটু দাঁড়িয়ে থেকে ভাবলো মেয়েটাকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না, তাই ওর সামনে গিয়ে মুখের দুপাশে হাত রাখলো। তারপর চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, ভাবতে পারিনি এত সুন্দর একটা মেয়ে আমাকে ভালোবাসবে। ভাবতাম সিনিয়র মেয়েদের সাথে প্রেম করা খুবই স্বপ্নের মতো, কিন্তু আমার বউ হয়ে যে আসবে সে কখনো ভাবেনি। তোমাকে আমার প্রথম থেকেই পছন্দ ছিল, কিন্তু আপনার এরকম মিসবিহেভিয়ার কারণে আপনার প্রতি একটা বিরক্তি এসে গিয়েছিল। 7 দিনের ব্যবহারে আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে একটু হলেও ভালোবাসেন। ভালোবাসার প্রতিদানটা আমি কি করে দেব আমি জানি না। ঈশিকা ঈশানের কথা শুনে আর এক মুহূর্ত দেরি করলো না। দুহাতে জাপটে জড়িয়ে ধরল ঈশানের গলা। ফুপিয়ে উঠল মেয়েটা। ঈশানের আলতো করে মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে নিল। ঈশানের বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে উঠছে মেয়েটা। এতদিনের আবেগ আর জমানো অনুভূতিগুলো আজকে বেরিয়ে আসছে, তাই ঈশান আর বাধা দিল না। ঈশান মেয়েটার কান্না থামানোর জন্য বলতে লাগলো, জান আমার কিন্তু ইয়ে পাচ্ছে। ঈশানের মুখে জান কথাটা শোনার সাথে সাথে ঈশিকার কান্না থেমে গেল। ঈশিকা ওকে জড়িয়ে নিল। তারপর ছেলেটার মুখের দিকে তাকাতেই ঈশান এক হাতে মেয়েটার কোমর জড়িয়ে ধরে আরেক হাত মাথার পিছনে রাখতেই ঈশিকা চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশানের কলার মেয়েটা দুহাতে শক্ত করে খামচে ধরল। ওর ঠোঁট জোড়া কাঁপছে। ঈশান ওর ঠোঁটে কয়েক সেকেন্ডের জন্য একটা ছোট্ট চুমু খেলো। ঈশিকার সাথে সাথে কেঁপে উঠল। এবার ঈশানের মনে হয়েছিল মেয়েটাকে আদরে ভরিয়ে দিতে, না হলে এই মুহূর্তে অন্য কোনোভাবে ওকে জ্বালাতে। তাই ঈশান আর এক মুহূর্ত দেরি করল না। ঈশিকার গলায় আর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। মেয়েটা ঈশানের পিঠের অংশে শার্টটা খামচে ধরে ঘন ঘন শ্বাস নিয়েছে। ঈশানোর ঘাড়ে গলায় কয়েকটা চুমু দিতে ঈশিকা আরও শক্ত করে জড়িয়ে ধরল ছেলেটাকে। এই যে আপনাদেরকে বলছি, এমন করে তাকিয়ে থাকবেন না। আজকের গল্পটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।